আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম। তো বহুল প্রতীক্ষিত জৈব যৌগ ক্লাস তো আমরা শুরু করে দিয়েছি। আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা যে আমার কথাটা ঠিক আছে কিনা বা সবকিছু ওকে কিনা, একটু কমেন্ট করে জানাও। আমরা জৈব যৌগের যে মেইন ভয় সেটা আজকে আমরা দূর করব। আজকে এবং আগামীকাল আমরা 2 দিন জৈব রসায়ন পড়বো। আমাদের রেগুলার অফলাইনে আজকে সিয়াম ভাইয়া জৈব যৌগ ক্লাস পড়িয়েছে, তার প্রেক্ষিতে আজকে আমরা অনলাইনেও পড়াচ্ছি। আগামীকালও জৈব যৌগ পার্ট 2 পড়ানো হবে এবং আগামীকাল অনলাইনেও জৈব যৌগ অনলাইন ক্লাস পার্ট 2 হবে। তো সবাই দ্রুত জয়েন করো এবং একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে আমরা ক্লাস শুরু করেছি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর পরিচিত অনেক গ্রুপ আছে, তোমাদের নিজেদের গ্রুপ, সেই গ্রুপেও শেয়ার করে দিতে পারো বা নিজের ওয়ালেও এই জৈব যৌগ ক্লাসটা শেয়ার রাখতে পারো। কারণ পরবর্তীতে যখন তোমার জৈব যৌগ নিয়ে ভয় হবে, তুমি আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস 2টা ক্লাস করলেই ইনশাল্লাহ জৈব যৌগের যা যা লাগবে সব আমরা আজকে কভার করব। জৈব যৌগের যত ডিটেলস আমরা আজকে পড়বো, আজকে এবং আগামীকাল। তো সবাই জয়েন করো। সবাই আজকে কমেন্ট করবা, ঠিক আছে? আমরা সবার কমেন্ট পড়বো। সবাই আজকে আমরা ইন্টারাকশনের মাধ্যমে জৈব যৌগ শেষ করব। তো আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমরা কিছুক্ষণের মধ্যে ইশতিয়াক কাদরি ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু কমেন্ট করো এবং সব ঠিক আছে কিনা, আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে জৈব যৌগ শুরু করছি। শারমিন রহমান ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত জয়েন করো। আমরা কিছুক্ষণের মধ্যে জৈব যৌগ শুরু করব। ওকে, জ্যোতি প্রকাশ বলছে আছো? হ্যাঁ, ঠিক আছে। তারপরে প্রীতম দেবনাথ ইলমা মিনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জান্নাতি ইসলাম ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জয়েন করো। ঐশী আলম ওয়ালাইকুম আসসালাম। পেসমেকার দেখো হার্ট থেকে আমার ক্লাস করছে। পেসমেকার অল ক্লিয়ার ভাইয়া। তন্দ্রা খান ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আক্তার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাওসিফ কবির ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত জয়েন করো। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করছি। তাহিয়া তাবাসসুম আবার ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? মৌমিন আফিসা ভালো আছি আপু। এস এ মনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা শুরু করি। ফুয়াদ ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করছি। আবুল হাসনাত কমেন্ট করছে ওয়ালাইকুম আসসালাম। আমরা জৈব যৌগ শুরু করব, সবাই মনোযোগ দাও। জৈব যৌগ শুরু করছি, রেডি? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শুরু করছি। তো জৈব যৌগ শুরু করার আগে আমি একটু কথা বলি, সবাই একটু মনোযোগ দাও। সে কথাটা হচ্ছে, আমি যখনই জৈব যৌগ পড়াইছি আমি সবসময় বলি, যদি কেউ বলে যে জৈব রসায়ন সহজ, জৈব রসায়ন আমি সব পারি, জৈব রসায়ন এ তো এমনিই পারা যায়, সে জৈবের কিচ্ছু পারে না। যদি কেউ বলে জৈব রসায়ন সহজ, সে জৈব যৌগ পারে না। এইটা আমরা আগে বিলিভ করতে হবে। জৈব রসায়ন কঠিন এবং জৈব রসায়ন কঠিনের মধ্যে সহজ করে পড়তে হবে, যেটুকু আমাদের মেডিকেলে লাগবে। কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম সবার টার্গেট, যারা আমার এইচএসসি 23 ব্যাচ আছো, টার্গেট মেডিকেলে চান্স পাওয়া। আর যারা 24 ব্যাচ আছো, আমাদের টার্গেট হচ্ছে এ বোর্ডে ভালো করা। এই মুহূর্তে কেউ আমরা রসায়নে নোবেল পেতে আসি নাই। তো জৈব যৌগ চাইলে অনেক 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 ডিপ পড়ানো যায়, কিন্তু আমাদের মেডিকেলে যেটুকু লাগবে সেইটুকু মনে রাখলেই এনাফ। কারণ মেডিকেলের সিলেবাস এত হিউজ, এর মধ্যে জৈব রসায়ন সব মাথায় নিয়ে মেডিকেল পরীক্ষা হলে খারাপ করা ছাড়া কোনো ওয়ে থাকবে না। আমাদের মাথায় রাখতে হবে জৈব রসায়ন কঠিন। আমরা কঠিন জিনিসটা সহজ করে পড়ার ট্রাই করব। সবাই মনোযোগ দাও। জৈব রসায়ন কঠিন, আমরা এটা আগে মাথায় রাখবো, ঠিক আছে? আমরা শুরু করি, রেডি? মনোযোগ দাও। আমি শুরু করলাম। সবাই আরেকটা কথা, যে আমরা সামনের 2 ঘন্টা একটু মেন্টালি সেট থাকবো। আমাদের আজকে 2 ঘন্টা এবং আগামীকাল 2 ঘন্টা,
টোটাল 4 ঘন্টা জৈব যৌগের ক্লাসটা লাগবে। তো আজকে অ্যারাউন্ড 2 আওয়ার্স আমাদের ক্লাস করতে হবে। তো সবাই একটু মেন্টালি সেট থেকো বা মেন্টালি একটু প্রিপেয়ার থেকো যে আমাদের অ্যারাউন্ড সর্বোচ্চ 2 ঘন্টা থেকে একটু কম লাগবে, বাট অবশ্যই সেটা অ্যারাউন্ড 1 ঘন্টা 40 বা 45 মিনিট আজকে পড়তে হবে। সবাই একটু মেন্টালি সেট থাকবা, সামনের 1 ঘন্টা 40 মিনিট আমরা অনেক কিছু পড়বো, তোমার মাথা একটু গরম হবে, এটা স্বাভাবিক, আমি ভেবে নিয়েই আগাচ্ছি। তো আমি চেষ্টা করবো যেন তোমার মাথা নর্মাল কুল থাকে এবং তুমিও ট্রাই করবা নর্মাল কুল রাখার জন্য। যদি কোনো লাইন তুমি না বুঝো, তুমি এই ক্লাসটা আরো একবার রিপিট দেখতে পারবা, তখন তোমার ক্লাসটা আবার আত্মস্থ হবে। আমি শুরু করলাম, মনোযোগ দাও। রেডি? ঠিক আছে, আমরা শুরু করছি। প্রথম কথা, জৈব রসায়ন একদম শুরু হয়েছে যেখান থেকে, সেটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তার নাম হচ্ছে বার্জেলিয়াস। মনোযোগ দিও। জৈব রসায়ন একদম শুরু করছিল যে বার্জেলিয়াস, সে বলছিল যৌগ 2 রকম, জৈব যৌগ, অজৈব যৌগ। মানে অজৈব মানে যেটা অজীব উৎসে পাওয়া যায়, আর জৈব যৌগ মানে যারা জীব দেহে পাওয়া যায়। এবং জীব দেহে পাওয়া যায় মানে বিশেষ একটা শক্তি যাদের আছে তাদের দেহে এই জৈব যৌগটা পাওয়া যায়। এটাকে বলা হয় প্রাণ শক্তি। জৈব যৌগ নিয়ে প্রথম আলোচনা করছে, এটা হচ্ছে বার্জেলিয়াস। সে জৈব আর অজৈব 2 ভাগে ভাগ করছে বার্জেলিয়াস, আর প্রাণ শক্তি মতবাদ দিয়েছে বার্জেলিয়াস। সবাই দেখো, আমরা শুরু করলাম জৈব রসায়ন, একদম শুরু। প্রাণ শক্তি মতবাদ দিয়েছে কে? বার্জেলিয়াস। আর জৈব অজৈব যৌগের প্রবর্তক করছে কে? বার্জেলিয়াস। ঠিক আছে, জৈব অজৈব যে আলাদা, এটা বলছে বার্জেলিয়াস। প্রাণ শক্তি মতবাদ বলছে বার্জেলিয়াস। জৈব রসায়ন মানে প্রথম আলোচনা করছে বার্জেলিয়াস, কিন্তু জৈব যৌগ প্রথম তৈরি করেছে। মাইন্ডেড, তৈরি করা, যে তৈরি করে বা যে উদ্ভূত করে তারে বলে জনক। জনক কি? জন্ম দেয়। যে জনক সে তৈরি করছে, সে আলোচনা করছে বার্জেলিয়াস, আর তৈরি করছে ফ্রিডরিখ উহলার বা ফ্রিডরিখ ভোলার। বলা হয় জৈব রসায়নের জনক। জনক মিন্স ও তৈরি করেছে, আর আলোচনা করছে যে তার নাম বার্জেলিয়াস। জৈব অজৈব বার্জেলিয়াস, প্রাণ শক্তি বার্জেলিয়াস, বা জৈব যৌগ প্রস্তুত করেন বললে ফ্রিডরিখ উহলার, ওকে জনক বলা হয়। আর ফ্রিডরিখ উহলার কি করছিল? ও লেড সায়ানেট নিয়েছিল, লেড সায়ানেট বাজার থেকে আনছিল এবং অ্যামোনিয়াম ক্লোরাইড আনছিল। এই দুটা নিয়ে পরীক্ষাগারে ল্যাবের মধ্যে তাপ দিল, দেখলো প্রস্রাবের গন্ধ আসছে। তখন সে বলে এর মধ্যে প্রস্রাব করে গেল কে? তখন সে চিন্তা করলো এখানে এমন কিছু তৈরি হয়েছে এটা প্রস্রাবের উপাদান, এবং ওই আমাদের প্রস্রাবের উপাদান যে বলতো ইউরিয়া। ও ভাবলো ইউরিয়া তৈরি হচ্ছে কোনখান থেকে? অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি হচ্ছে। বলা হয় ইউরিয়া তৈরি করছে কে? ফ্রিডরিখ উহলার। আর জৈব রসায়ন নিয়ে প্রথম আলোচনা করছে কে? বার্জেলিয়াস। এবং এই সেই বিক্রিয়া, অ্যামোনিয়াম সায়ানেট বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করছে, এবং এটার নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। পরীক্ষায় আসে কোন বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? সবাই কমেন্ট করো। কোন বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? সবাই কমেন্ট করো। ফ্রিডরিখ উহলার কোন বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি করেছে? সবাই একটু কমেন্ট করো। আমরা আজকে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে সব পড়ে ফেলবো। এই কমেন্টে আমাদের জৈব রসায়ন কমপ্লিট হবে। সবাই কমেন্ট করো কোন বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি। রাবিবা খানম সবার আগে, তাসমিনা তন্না সমানুকরণ, ভেরি গুড। তারপরে ফাতেমা খাতুন সমানুকরণ, সবাই কমেন্ট করো। সিনথিয়া তন্নির সমানুকরণ না, সিনথিয়া তন্নির সমানুকরণ না, সিনথিয়া তন্নির কমেন্ট করছে সমানুকরণ। রামেশা হাসান সমানুকরণ কমেন্ট করছে। হ্যাপি সরকার মুক্ত সমানুকরণ কমেন্ট করছে। জান্নাতুল ইসলাম সমানুকরণ কমেন্ট করছে, ভেরি গুড। তন্দ্রা খান সমানুকরণ কমেন্ট করছে। এইবার আমি একটু, যারা জৈব যৌগ নিয়ে একটু আইডিয়া রাখো, আমি একটু বলি, একটু পিস করে পড়াবো, কারণ তোমাদের সুবিধা হবে বুঝতে। তোমাকে জৈব যৌগ সম্পর্কে একটু তো বেসিক আইডিয়া আছে। সবাই মনোযোগ দাও। এই যে ইউরিয়ার সংকেত দেখো, NaH2N CO NH2, দেখেছো? এই জায়গায় ভালো করে সবাই মনোযোগ দাও। CONH2, এই CONH2 একটা অ্যামাইড মূলক। আমি সামনে আবার করবো। তাহলে অ্যামাইড মূলকের সংকেত হচ্ছে CONH2। তাই আমি বলতে পারি ইউরিয়া একটা অ্যামাইড, সাথে কার্বন ছিল বলে কার্বামাইড।
পরীক্ষা আসে ইউরিয়া কেমন যৌগ, ইউরিয়াতে CONH2 অ্যামাইড আছে, তাই ইউরিয়াকে অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড বলে। সবাই একটু কমেন্ট করো রাসায়নিক ভাবে ইউরিয়া কি, এটা কিন্তু একটা ভার্সিটির কোশ্চেন। রাসায়নিক ভাবে ইউরিয়া কি, অ্যামাইড। সবাই কমেন্ট করো রাসায়নিক ভাবে ইউরিয়া একটা অ্যামাইড, সবাই কমেন্ট করো রাসায়নিক ভাবে ইউরিয়া রাসায়নিক নাম কি, অ্যামাইড, দ্রুত। এরপরে আমরা পরবর্তী পড়া পড়বো এই জৈব যৌগ নিয়ে। এত ডিটেলস, এত কিছু কেন? কারণ দুনিয়াতে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ, 80 লক্ষ, আর অজৈব যৌগের সংখ্যা অনলি 80,000 বা 90,000, সর্বোচ্চ 1,00,000। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ আর অজৈব যৌগের সংখ্যা 80,000 বা 1,00,000। এই জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন হয়েছে? কারণ জৈব যৌগে একটা মৌল অবশ্যই থাকে, সেই মৌলের নাম হচ্ছে কার্বন, এবং কার্বনের 3টা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে যার জন্য জৈব যৌগের সংখ্যা এত বেশি হয়েছে। সেটা হচ্ছে কার্বনের একটা ধর্ম আছে ক্যাটেনেশন, বুঝাই দেব, এটা সমানুকরণ, একটা পলিমারকরণ। জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার মূল কারণ 3টা: ক্যাটেনেশন, সমানুতা, পলিমারকরণ। ক্যাটেনেশন, ক্যাটেনা মানে শিকল তৈরি, ক্যাটেনা ল্যাটিন ভাষার শব্দ। কোন ভাষা? ল্যাটিন ভাষা, এবং এর মানে হচ্ছে শিকল তৈরি। কার্বন শিকল তৈরি করে বড় হইতে পারে, তাই জৈব যৌগের সংখ্যা বেশি। দেখো জৈব যৌগের সংখ্যা দীক্ষের কারণ একটা হচ্ছে কার্বন পরমাণুর ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানে কি? শিকল তৈরি। কোন ভাষার শব্দ বলেছি? ল্যাটিন ভাষার শব্দ। এবং এই ক্যাটেনেশনের উদাহরণ হচ্ছে ফুলারিন বলে একটা কথা আছে, আমরা জানি ফুলারিন C60 মানে 60টা কার্বন পরমাণু। এখন বলো তো একটা কার্বন পরমাণুর ভর 12, 60টা কার্বন পরমাণুরে 60 গুণ 12 ইজ ইকুয়াল টু 720। ম্যাথ কোশ্চেন, ফুলারিনের আণবিক ভর কত? 720। এবং ফুলারিনের কোন সংকরায়ন হয়? sp2। আমি একটু পরে বুঝাই দেবো এটা। ফুলারিনের কোন সংকরায়ন হয়? sp2, এবং এর আকৃতি কেমন? ফুটবলের মতো। তাহলে আমি আবার বলি, কার্বনের ক্যাটেনেশন, ক্যাটেনেশন মানে শিকল তৈরি, উদাহরণ হচ্ছে ফুলারিন C60। কার্বনের ভর 12, 60 গুণ 12 720। এটা দেখো সমানুতা। সমানুতা আমরা একটু পরে পড়বো, একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত। আর পলিমার তার মানে অনেকগুলো একসাথে হয়ে পলিমার তৈরি করে, এটা আমরা একটু পড়বো। এখন দেখো কার্বনের বন্ধন শক্তি কেন বেশি? কার্বনের আকার ছোট, তাই যার আকার ছোট তার বন্ধন শক্তি বেশি। আমরা দেখো এইখানে যত বোর্ড কোশ্চেন আর মেডিকেল কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা সব দিয়েছি। দেখো তো জৈব অজৈব, জৈব অজৈব এই দুইটা মিলে কথা বলছে কে? সবাই একটু কমেন্ট করো তো। জৈব অজৈব 1 নম্বর, সবাই কমেন্ট করো। জৈব অজৈব যৌগের প্রবর্তক কে? সবাই কমেন্ট করো। এখানে কে হবে? 1 নম্বর কি হবে? সবাই কমেন্ট করো। তারপর 2 নম্বর, জৈব রসায়ন প্রস্তুত করেন কে? সবাই কমেন্ট করো। 1 লিখে রাখবা, অবশ্যই অবজেক্টিভ পাশে 1 লিখবা, নাহলে কিন্তু আমি বলতে পারবো না তুমি কোনটার উত্তর করছো। সবাই পাশে 1 লিখে উত্তরটা লিখবা। সবাই কমেন্ট করো। জৈব অজৈব যৌগের প্রবর্তক কে? 1 হচ্ছে বার্জেলিয়াস, একদিন কমেন্ট করছে। তাবাসসুম মাহিন মিম কমেন্ট করছে ডি। তো অবশ্যই কোশ্চেনের নাম্বার লিখে পাশে উত্তর লিখবা প্লিজ, নাহলে আমি কিন্তু তোমার কমেন্টটা বুঝতে পারবো না। মাহফুজ রহমান কমেন্ট করছে ডি। হ্যাপি সরকার মুক্তা কমেন্ট করেছে ডি। সবাই কমেন্ট করো। সিনথিয়া তন্নি বার্জেলিয়াস, তারপরে সবাই কমেন্ট করো। আফরোজা খাতুন কমেন্ট করেছে ডি। আমি আবারও বলছি প্লিজ সবাই কমেন্ট করবা কোশ্চেন নাম্বার উল্লেখ করে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না তুমি কোন কোশ্চেনের উত্তর কমেন্ট করেছো। তারপরে হচ্ছে সানজিনা রাজামান রীতি কমেন্ট করেছে, সাকিব কাগজি কমেন্ট করেছো, শিরিন রহমান কমেন্ট করেছো, ভেরি গুড। তারপরে হচ্ছে ত্রিদা কমেন্ট করেছো আপু, মুক্তি মন্ডল ত্রিদা, তুমি 2 বলেছো ডি। তাহলে কোন জৈব যৌগ? ভালো করে মুক্তি রহমান কমেন্ট করছে 2 ডি। 2 ডি কেন? প্রথম জৈব যৌগ, জৈব যৌগ কি ছিল? NH2CO, NH2, এইটা না ছিল ইউরিয়া? NH2 কয়টা? 2টা। NH2CO, এইটা এই উত্তর হবে। 2 নম্বর উত্তর হবে 2 এর সি হবে। প্রথম জৈব যৌগ, জৈব যৌগ, এটা তো অজৈব যৌগ বাবা। উত্তর হবে গ নম্বর, 2 এর গ হবে। ভালো করে দেখো, প্রথম জৈব যৌগ বলেছে। 3 অ্যামোনিয়াম সায়ানেট,
অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে ইউরিয়ার সংকেত হচ্ছে ঘ, 2টা NH2 একটা CO। অনেকেই 2-এর D বলছে, আমি খুব আপসেট। কেন বাবা? এত সহজ করে বললাম যে অ্যামোনিয়াম সায়ানাইড অজৈব যৌগ আর ইউরিয়া জৈব যৌগ, ইউরিয়ার সংকেত লাগবে যে CO NH2 সবাই একটু মনোযোগ দাও, সবাই কমেন্ট করো। তরুণ কান্তি হালদার যে কমেন্ট করেছে, ভেরি গুড। তানজিল হোসেন রোমান কি কমেন্ট করলো আমি বুঝলাম না। অর্পিতা সাহা 2SC, সিনটি আপনি 2SC, ভেরি গুড ভেরি গুড। সবাই অমিত হাসান ডি। ইউরিয়া কি? ইউরিয়াতে CONH2 অ্যামাইড মূলক আছে, রাসায়নিকভাবে ইউরিয়া একটা অ্যামাইড। এই পর্যন্ত আমরা বুঝে ফেলেছি। এরপরে এখান থেকে তেমন কিছু লাগবে না। এবার দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ। যে জৈব যৌগের শ্রেণী বিভাগ মানে একক বন্ধন আছে নাকি দ্বি বন্ধন আছে। জৈব যৌগে একক বন্ধন থাকলে তারা সম্পৃক্ত বলে, আর পাই বন্ধন থাকলে সিগমা আর পাই আমরা জানি যে পাই বন্ধন থাকে তাকে অসম্পৃক্ত যৌগ বলে। দেখো সম্পৃক্ত আর অসম্পৃক্ত, যদি একক বন্ধন থাকে সিঙ্গেল বন্ড তাকে বলে সম্পৃক্ত, আর ডাবল বন্ড ট্রিপল বন্ড পাই বন্ধন থাকলে অসম্পৃক্ত। এবার আসো সাইক্লিক। সাইকেল মানে গোল, যে গোলটা কার্বন দিয়ে তৈরি হয় তাকে বলে কার্বোসাইক্লিক। আর গোলের মধ্যে কার্বন বাদে অন্য মৌল আছে, মনোযোগ দাও। গোল বা বলয়ের মধ্যে কার্বন বাদে অন্য মৌল তাকে হেটারোসাইক্লিক বলে। কেমন? এই একটা বলয়, বলয়ের মধ্যে অন্য মৌল আছে, হেটারোসাইক্লিক। এই একটা বলয়ের মধ্যে অন্য মৌল আছে, হেটারোসাইক্লিক। কথার কথা, এই একটা বলয়ের মধ্যে অন্য মৌল আছে, হেটারোসাইক্লিক। এখন দেখো প্রথম দুইটা দেখতে অনেকটা বেনজিনের মতো, আর বেনজিনের মতো হলে তারে অ্যারোমেটিক বলে। আর পরেরটা দেখতে বেনজিনের মতো কিন্তু না, এটা অ্যালিফেটিক বা অ্যালিসাইক্লিক। দেখো ইথিলিন অক্সাইড, এইটার সংকেত ইথিলিন অক্সাইড অ্যালিসাইক্লিক যৌগ। আর থায়োফিন, ফিউরান, পিরিডিন, পাইরোল এগুলো অ্যারোমেটিক যৌগ। থায়োফিন মানে বলয়ের মধ্যে সালফার থাকবে, ফিউরান মানে বলয়ের মধ্যে অক্সিজেন থাকবে, পিরিডিন মানে বলয়ের মধ্যে নাইট্রোজেন থাকবে, পাইরোলও সেম, বলয়ের মধ্যে নাইট্রোজেন থাকবে। এরা সব বেনজিন বলয়ের মতো দেখতে, সবাই যেহেতু বেনজিন বলয়ের মতো দেখতে, এরা অ্যারোমেটিক। আর ইথিলিন অক্সাইড এ বেনজিন বলয় না, তাই অ্যালিফেটিক। আমি মনে হয় বুঝাতে পেরেছি। জৈব যৌগের প্রকারভেদ 2 রকম, মনোযোগ দাও। যদি সিগমা বন্ধন থাকে শুধু সম্পৃক্ত, পাই বন্ধন থাকলে অসম্পৃক্ত। এবার চক্র বা বলয় রয়েছে, বলয় যদি শুধু কার্বন থাকে কার্বোসাইক্লিক, কার্বন না থাকে অন্য মৌল থাকে হেটারোসাইক্লিক। অন্য মৌল যদি বেনজিনের মতো বলয় থাকে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক, অন্য মৌল যদি বেনজিনের মতো বলয় না থাকে হেটারোসাইক্লিক অ্যালিফেটিক। এবং এই উদাহরণগুলো 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমি বলেছি থায়োফিন কখন? সালফার থাকলে, ফিউরান কখন? অক্সিজেন থাকলে, পিরিডিন আর পাইরোল কখন? নাইট্রোজেন থাকলে। এই কোশ্চেনের সময় 4 নম্বরটা বলতো, নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? সবাই কমেন্ট করো, নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? বিষম মানে কি? অন্য মৌল থাকতে হবে, অন্য মৌল থাকতে পারে। আমরা পড়েছি ফিউরান, ফিউরানে অন্য মৌল কোনটা থাকে? সালফার না অক্সিজেন? একটু আগে ভুল করছি, ফিউরানে থাকে হচ্ছে অক্সিজেন, আর থায়োফিনে কি থাকে? সালফার। ফিউরানে অক্সিজেন আর এদের থাকে নাইট্রোজেন। এটা আমরা বুঝে ফেলেছি। এই তো ভেরি গুড ভেরি গুড। আমরা সবাই কমেন্ট করবো, সবাই কমেন্ট করবো। তন্দ্রা খান কমেন্ট করছে, প্রত্যয় রায় কমেন্ট করছে, তারপরে জুলফিকার কমেন্ট করছে, মাহমুদুল হক কমেন্ট করছে, ভেরি গুড। এরপর আসো জৈব যৌগের সংকরায়ন। জৈব যৌগের সংকরায়ন আমরা পড়বো, সবাই একটু মনোযোগ দাও, ভালো করে সবাই মনোযোগ দাও। আমরা সংকরায়ন পড়বো। এখন মনে রাখবো জৈব আর অজৈব সংকরায়ন হিসাব আলাদা, জৈব আর অজৈব সংকরায়ন হিসাব আলাদা। জৈব যৌগে যদি একক বন্ধন থাকে, মনোযোগ দাও, যদি একক বন্ধন থাকে তাহলে sp3। জৈব যৌগে একক বন্ধন থাকলে sp3 সবাই মুখস্থ করবো। যদি দ্বিবন্ধন থাকে sp2। যদি ত্রিবন্ধন থাকে তাহলে sp। যদি ডাবল দ্বিবন্ধন থাকে তাও sp। জৈব যৌগে সংকরায়ন এই 4 লাইন মনে রাখলেই হবে। সবাই মনোযোগ দাও, যে একক বন্ধন থাকে sp3, দ্বিবন্ধন থাকে sp2, ত্রিবন্ধন থাকে sp, ডাবল দ্বিবন্ধন তাও sp।
ভাইয়া কি বুঝলাম না, সবাই তাকাও। পরীক্ষা আসছে CH3 বন্ড CH3 বন্ধন কয়টা আছে এখানে? একক বন্ধন। একক বন্ধন থাকলে কি হবে? sp3। যদি বলতো CH2 দ্বিবন্ধন CH2, এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে কি হবে? sp2। যদি বলতো CH ট্রিপল বন্ড CH ত্রিবন্ধন, তাহলে কি হবে? sp। আর আমাদের সঞ্জিত কুমার গুহ স্যার একটা অবজেক্টিভ আমাদের পড়িয়েছিল, সেটা তার অনুসরণীতে আছে, সেটা এরকম CH3 CH দ্বিবন্ধন C দ্বিবন্ধন CH2। তাহলে দেখো এই কার্বনে একক বন্ধন আছে, একক বন্ধন থাকলে sp3, একটু আগে বলছি। এই কার্বনে এ পাশে দ্বিবন্ধন আছে, ভাই এককও তো আছে, কিন্তু যদি দ্বিবন্ধন থাকে তাহলে ওর পাওয়ার বেশি। সিঙ্গেল বন্ধন হচ্ছে ডাবল বন্ধনের পাওয়ার বেশি, তার থেকে ট্রিপল বন্ধনের পাওয়ার বেশি। দ্বিবন্ধন থাকলে এইটা হবে sp2। বাট এই কার্বন দেখো এ পাশেও দ্বিবন্ধন, এ পাশেও দ্বিবন্ধন, ডাবল দ্বিবন্ধন। ডাবল দ্বিবন্ধন থাকলে এর সংকরায়ন sp। এই কার্বনে একটা দ্বিবন্ধন, তাহলে হবে sp2। আমি কি জিনিসটা বুঝাইতে পেরেছি? একক বন্ধন sp3, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp সংকরায়ন। সবাই কি পারবা? ওকে, তাহলে সবাই দেখো। তাহলে ইথেন, এখানে কি বন্ধন আছে? একক বন্ধন। একক বন্ধন থাকলে কি সংকরায়ন হবে? sp3 সংকরায়ন হবে। যদি বলা হয় ইথিন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনে কি সংকরায়ন হবে? sp2 সংকরায়ন হবে। তারপরে আসো ত্রিবন্ধন। আচ্ছা আমি একটু কোশ্চেন করবো। আমার তো গলা তো ভেঙে গেছে শিহাব। সেটা হচ্ছে দেখো, আমিও তোমার জৈব যুগ ক্লাসটা করবো একটু রাতকে, অবশ্য শিখবো, অনেক কিছু তোমার কাছে শেখার আছে। যে জন্য আসলাম, দেখি যে আমার ভাই বোন একটু কোশ্চেন করুক, কোশ্চেন অ্যান্সার দিক। আমি 3টা কোশ্চেন করি। 1 নম্বর হচ্ছে সর্বপ্রথম পরীক্ষাগারে আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? দেখি ওরা একটু কমেন্ট করুক। এবং কে তৈরি করেছিল? পরীক্ষাগারে আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? সর্বপ্রথম ওরা যে অন্য কিছু লিখতেছে, ওরা লিখতেছে তরল প্যারাফিন। কে আবিষ্কার করছে? লিখছে হচ্ছে বার্জেলিয়াস। কি পড়া শিহাব? এটা কমেন্ট কি হলো করছে ওরা? না ভাই, সবাই এখানে ইউজ করছে, এটা সবাই পারে ভাই। এই যে সুভাষা আনাস কমেন্ট করছে, তন্ময় সরকার কমেন্ট করছে। তোমরা আমার মান সম্মান নষ্ট করো না। আচ্ছা শিহাব, আরেকটা কোশ্চেন করি। সেটা হচ্ছে কোন টপিক পর্যন্ত পড়াইছে দেখি? আমরা হচ্ছে সংকরায়ন, একক মানে অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, এগুলো তো পড়ানো হয়ে গেছে। হেটারো অ্যারোমেটিক যৌগ 4টার নাম। হেটারো অ্যারোমেটিক যৌগ, এই উঠা হেটারো অ্যারোমেটিক 4টা যৌগের নাম কি কি? হেটারো অ্যারোমেটিক। এবং আমি রিকোয়েস্ট করবো শিহাব ভাই 1.5 ঘন্টা ক্লাস নিবে আজকে এবং কালকে 1.5 ঘন্টা, অবশ্যই ক্লাসটা করে ফেলবা। হেটারো অ্যারোমেটিক 4টা যৌগ আছে। শিহাব 4টে কি লাগে? মানে চারটেই লাগে, খুব ইম্পর্টেন্ট। হেটারো অ্যারোমেটিক 4টা যৌগের নাম। ঠিক আছে, দেখি ওরা কি কমেন্ট করে, 4টা পারে কিনা। ওরা কি করে আমি একটু বলি। ওরা হচ্ছে একজনের কমেন্ট আরেকজন কপি করে দিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ সবাই কমেন্ট করছে, ভেরি গুড। না এবার বানানো আলাদা আছে। ঠিক আছে শিহাব, তুমি কন্টিনিউ করো। সিয়ামদার সামনে আমার মান সম্মান রেখো তোমরা, এরকম করলে হয়? এত কষ্ট করছি, যদি বলো যে ভালো পড়ানো হচ্ছে না, তাহলে কষ্ট লাগে না? যাই হোক, আমরা শুরু করি। আমরা পড়ছি, তোমরা সবাই ভালো কমেন্ট করেছো, ধন্যবাদ। আমরা শুরু করছি। তো যাই হোক, আমরা কোড করেছিলাম সংকরায়ন। তো যদি একক বন্ধন থাকে, একক বন্ধন থাকলে কি হবে? sp3। আমরা বলছিলাম দ্বিবন্ধন থাকলে sp2। আরেকটা বলছিলাম ত্রিবন্ধন থাকলে sp।
আরেকটা যেটা বললাম আমাদের ভূগোল স্যারের বই এক্সট্রা বলছে ডাবল দ্বিবন্ধন থাকলেও sp। এই সংখ্যাটা ভালো করে দেখো তো, এখানে কি আছে, একক বন্ধন আছে sp3 আর ত্রিবন্ধন আছে sp। এই জৈব যৌগে sp3 sp সংকরায়ন আছে। আমরা মনে হয় বুঝাতে পেরেছি যে সংকরায়ন কোনটা কি হবে। সবাই কি বুঝেছো এটা? তো সবাই যদি বুঝে থাকো তো আমরা একটু একটা গল্প বলি, তো মনোযোগ দাও। সবাই কমেন্ট করছে, এখন এখান থেকে আমাদের আসে এই বন্ধন দূরত্ব গুলো আমাদের আসে। তো সবাই কমেন্ট করছে, আমরা একটা গল্প বলি, মনোযোগ দাও। সেটা হচ্ছে মানে যদি একটু সহজ, মানে অনেকক্ষণ তো পড়ে ফেললাম, পুরো একটা গল্প বলি, মনোযোগ দাও। সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে তোমাদের মইনুল ভাই, ঠিক আছে, আর এই হচ্ছে সেই মইনুল ভাইয়ার বিশেষ বান্ধবী, এটা তো চুল আঁকাই দিই সুন্দর করে, না হলে তো হবে না। এই আর হচ্ছে মইনুল ভাইয়ার চুল, ঠিক আছে, আর একটু হাত দিয়ে দিই, না হলে তো হবে না, হাত, ঠিক আছে। এখন এখন মনে করো মইনুল ভাইয়া সেই বিশেষ বান্ধবীকে ডাক দিচ্ছে, তো এক হাত দিয়ে ডাক দিল অথবা দুই হাত দিয়ে টান দিল, যদি মইনুল ভাইয়ের হাত দুইটা, তিন হাত দিয়ে টান দিল, তো কোন ক্ষেত্রে এ সবচেয়ে কাছে আসবে? এক হাত দিয়ে টান দিলে, দুই হাত দিলে টান দিলে, আর তিন হাত দিলে টান দিলে? সবাই একটু কমেন্ট করো তো যে কোন ক্ষেত্রে ক্লোজ আপের মতো বলবে যে কাছে আসো, কাছে আসো, কাছে আসো না? কোন সময় বলবে? বলো কোন সময় আসবে? এক হাত দিয়ে নাকি দুই হাত দিয়ে নাকি তিন হাত দিয়ে? সবাই কমেন্ট করো কোন সময়, সবাই কমেন্ট করো। এখন আজ বিশেষ বান্ধবী নাই, যখন তুমি মেডিকেলে চান্স পাবা, যখন তুমি সলিমুল্লাহ মেডিকেলে, সোহরাওয়ার্দী মেডিকেলে, ঢাকা মেডিকেলে চান্স পাবা, তখন অনেক বিশেষ বান্ধবী হবে, ঠিক আছে। এখন হাত দিয়ে, যখন বিশেষ হাত দিয়ে টান দেবে তখন সবচেয়ে কাছে আসবে। একক বন্ধনে দূরে দূরে থাকবে, কত দূরে? 154 সেন্টিমিটার দূরে। যখন দুই হাত তখন একটু কাছে আসছে, কাছে এসে দূরত্ব হয়ে গেছে 134। যখন হাত আরো কাছে চলে আসছে তখন হবে 120। এটা পরীক্ষায় আসে। এটাও একটা কার্বন, এটাও একটা কার্বন, দুই কার্বন যদি এক হাত দিয়ে টান দেয় তাহলে হবে 154। যদি কার্বন দুই হাত দিয়ে টান দেয় তাহলে একটু কমে যাবে, 134। যদি তিন হাত দিয়ে টান দেয়, যদিও তিন হাত নাই, 120, ঠিক আছে। তাহলে সবাই একটু, চার হাত দিয়ে হয় না কখনো, আমরা একটু পড়ি নিচের দিকে, দেখো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো কার্বন কার্বন এক হাত দিয়ে টানতেছে, এক হাত দিয়ে টানলে কি হবে? 154, 154, খুবই ইম্পর্টেন্ট। দুই হাত দিয়ে যখন টান দেবে একটু কমে যাবে, 134। আর যখন তিন হাত দিয়ে টান দেবে তখন হবে 120। এইটা সবাই দেখো, কার্বন কার্বন একক বন্ধন, এক হাত দিয়ে টানলে 154, দুই হাত দিয়ে টানলে 134। মনের হাতই বড় হাত, হ্যাঁ ঠিক, মনের হাত দিয়ে টান দিলে। এবার যদি ত্রিবন্ধন দেয় তাহলে 120। আর যদি বেনজিন হয়, বেনজিন, মনোযোগ দাও ভাইয়া আপু, আমরা জানি বেনজিনের সংকেত এরকম না, এরকম তো বেনজিনের সংকেত। আর বেনজিনেও তো দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন মানে কি 134 এর কাছাকাছি হবে, তাই 139। বেনজিন বলে একটু আলাদা। তাহলে সবাই একটু মনোযোগ দাও। একক বন্ধন 154, দ্বিবন্ধন 134, ত্রিবন্ধন 120, আর বেনজিন বললে 139। সবাই একটু কমেন্ট করো, এটা সবাই কমেন্ট করবা যে এক হাতে টানলে 154, দুই হাত দিয়ে টানলে, দুই হাত দিয়ে টানছে সেটা হচ্ছে 134, তিন হাত, মনের আরেকটা হাত, তিন হাত দিয়ে টানলে 120, আর বেনজিনে 139। সবাই কমেন্ট করো, এটা সবাই কমেন্ট করো। একক বন্ধন 154, দ্বিবন্ধন 134, সুন্দর করে লিখে লিখে কমেন্ট করবা, কপি পেস্ট করবে না প্লিজ। হাত দিয়ে কপি পেস্ট করলে হাত দিয়ে টানা কিন্তু বন্ধ হয়ে যাবে, কেউ কপি পেস্ট করবা না, সবাই লিখবা, টাইপ করবা। দুই হাত দিয়ে, তারপরে তিন হাত দিয়ে টাইপ করো, সমস্যা নাই, মনের একটা হাত দিয়ে টাইপ করো, তাহলে অজুহাত একটা 3 নম্বর হাত বলে। যাই হোক, একক বন্ধন 154, দ্বিবন্ধন 134, ত্রিবন্ধন 120, আর বেনজিন বললে 139। সবাই একটু কমেন্ট করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ। একক বন্ধন 154, দ্বিবন্ধন 134, এটা মাস্টার বুকে না, এটা কিন্তু এক্সট্রা ইনফো হিসাবে আমি লিখে দিয়েছি, সবাই মনোযোগ দরকার।
একক বন্ধন 154, দ্বিবন্ধন 134, ত্রিবন্ধন 120, আর বেনজিনে হচ্ছে 139। ভেরি গুড, সবাই কমেন্ট করো। রাফিন ইকবাল কমেন্ট করছে, ইশিকা পাল কমেন্ট করছে, নওশিন কমেন্ট করেছো, মিম কমেন্ট করেছো, শিমু কমেন্ট করেছো, আরিয়া জান্নাত কমেন্ট করেছো, সিনথিয়া তন্নি কমেন্ট করেছো। না কমেন্ট করেছো, কপি করতে হয় কিভাবে কমেন্ট পারো না, ঠিক আছে, ভালো হয়েছে। এসকে তানভীর হোসেন কমেন্ট করেছো, তরুণ কান্তি হালদার থেকে কমেন্ট করেছে। তো সবাই আমরা এখান থেকে পড়ি। টপিক 5 নম্বর কোশ্চেন আমরা পড়বো, কার্বনিল মূলকে কার্বনিল, মাইন্ড ইট, কার্বনিল যদি বলা হয়, কার্বনিলের সংকেত সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডে কোন সংকরণ, সবাই কমেন্ট করো তো। ডাবল বন্ড থাকলে কোন সংকরণ, সবাই কমেন্ট করো। টপিক 5 ডাবল বন্ড থাকলে কোন সংকরণ, সবাই কমেন্ট করো, দ্রুত সবাই কমেন্ট করো। 5 নম্বর কোশ্চেন। এবার 6 নম্বর কোশ্চেন কমেন্ট করবা, sp2 করার আগে হচ্ছে 5 নম্বর সবাই কমেন্ট করো। তাওসিফ কবির কমেন্ট করেছে, সুমায়া শিমু কমেন্ট করেছে, জুলফিকার আইডি থেকে কমেন্ট করেছো, খান হীরা কমেন্ট করেছো, ইস্তিয়াক কাজী কমেন্ট করছো, অনেক মুন্সি কমেন্ট করছো। ডাবল বন্ধন থাকলে কোন সংকরণ, sp2 আমরা শিখে ফেলেছিলাম যে কার্বনের মূলকে কোন সংকরণ হবে, sp2। শেখ রিয়াজ কমেন্ট করেছো, মাহির কমেন্ট করেছো, তারপরে সবাই কমেন্ট করো, ঋতু কমেন্ট করেছো, ভেরি গুড, সবাই কমেন্ট করো। ওয়াজিয়া মেজামেন্ট কমেন্ট করেছো sp2, ভেরি গুড। হ্যাপি মুক্তা কমেন্ট করেছো, ভেরি গুড। তাহলে দেখো sp2 ডাবল বন্ধন হবে, এর মধ্যে কোনটায় ডাবল বন্ধন আছে, এখানে একক বন্ধন, এখানে ত্রিবন্ধন, এখানে একক বন্ধন, এইটাই দ্বিবন্ধন, এইটা উত্তর হবে। ইথেন মানে CH3 বন্ড CH3। সবাই কমেন্ট করো 7 নম্বরটা কি উত্তর হবে, সবাই কমেন্ট করো। আসলে এবার 7 লিখে উত্তর করবা, 7 লিখে উত্তর করবা। 7 নম্বর কি হবে, 7 কোন হবে, 7 হচ্ছে ইথেন হচ্ছে sp3, এরপর হবে 8 নম্বর হচ্ছে কার্বন ত্রিবন্ধন, কার্বন ত্রিবন্ধন থাকতে পারে অ্যালকাইন, এটা আমরা একটু পরে পড়বো, নিচের দিকে আছে আমরা পড়বো, ঠিক আছে। তারপরে এরপরে আমরা এখানে তাকাও, মনোযোগ দাও। বেনজিন, এই জৈব যৌগে সিগমা বন্ধন আর পাই বন্ধন আছে, আমরা সবাই জানি। মুখোমুখি অধিক্রমণের ফলে প্রথম কি হয়েছে, 1 হাত দিয়ে ডাকছে, তারপর কি 2 হাত দিয়ে ডাকছিল কে, মইনুল ভাইয়া, তারপর কি 3 হাত দিয়ে ডাকছিল। 3 হাত দিয়ে ডাকার পরে কি হবে, যদি মুখোমুখি অধিক্রমণ হয় তাহলে আর জীবনে ছাড়বে না, এটাকে বলে সিগমা বন্ধন। আর জাস্ট পাশাপাশি বসে তাহলে হবে পাই বন্ধন। পাই বন্ধন হচ্ছে দুর্বল, একটু পরে চলে যাবে। আর সিগমা বন্ধন মুখোমুখি হলে সেটা হচ্ছে সবল। তাহলে কি মুখোমুখি অধিক্রমণ হলে সবল, আর পাশাপাশি অধিক্রমণ হলে কি হবে, দুর্বল হবে, ঠিক আছে। এখন এরপরে এই একটা বিশেষ তথ্য, তাহলে এবার আমরা বিশেষ তথ্য পড়বো। এই বিশেষ তথ্য পড়ার আগে আমরা আরেকটা বিশেষ তথ্য পড়ে আসি। কি লেখা আছে, কি লেখা, যে অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন, অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন হবে মোট পরমাণু বিয়োগ 1। একটু মনোযোগ দেবে, স্পেশাল ল, ঠিক আছে। অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন হবে মোট পরমাণু -1। এরপর দেখো অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন হবে মোট পরমাণু, সবাই এটা একটু মার্ক করো। অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন হচ্ছে মোট পরমাণু বিয়োগ 1, আর অ্যারোমেটিক যৌগ সমান মোট পরমাণু। সবাই একটু মনোযোগ দাও ঠান্ডা মাথায়। সেটা হচ্ছে দেখো C6, না মাস্টার বুকে সবই আছে, টপিক সবই নেবে। C6H6 এটা বেনজিন মানে অ্যারোমেটিক যৌগ। বললো এই যৌগে সিগমা বন্ধন কয়টা, সিগমা বন্ধন অ্যারোমেটিকে মোট পরমাণু 6 আর 6 কয়টা, 12টা। এখানে সিগমা বন্ধন 12টা। যদি বলতো C6H5NH2 অ্যানিলিন, এইটাও একটা বেনজিন বলা আছে, মানে অ্যারোমেটিক যৌগ। এখানেও বললো সিগমা বন্ধন দেখো 6 আর 5 11 12 13 14, সিগমা বন্ধন কয়টা, 14টা। যদি পরীক্ষায় আসে C6H5CH3 টলুইন, এইটার একটা অ্যারোমেটিক যৌগ। 5 আর 6 11 12 13 14 15টা সিগমা বন্ধন। আমি কি অ্যারোমেটিকের সিগমা বন্ধন বুঝাইতে পেরেছি? অ্যালিফ্যাটিক
অ্যালিফ্যাটিক কারা, যেখানে বেনজিন বলা নাই, এরকম CH3CN, এটা অ্যালিফ্যাটিক যৌগ। আর সূত্র কি, মোট পরমাণু বিয়োগ 1, 3 আর 1 4, 5 6, মোট পরমাণু 6 বিয়োগ 1 সমান সমান 5, সিগমা বন্ধন। আমি শুধু বুঝাতে পারি অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক কি যদি বুঝি, তাহলে অ্যালিফ্যাটিকে জাস্ট 1 বিয়োগ করব আর অ্যারোমেটিকে মোট পরমাণু গুণে দেবো। এই জায়গায় দেখো সে সবগুলো আছে, দেখো CH3CN অ্যালিফ্যাটিক, সিগমা বন্ধন চেয়েছে, তাহলে মোট পরমাণু 3 আর 1 4, 5 6, 1 বাদ দিলে 5, ঠিক আছে। এরপরে আসো ন্যাপথালিন, ন্যাপথালিন একটু আগে শিখছি, ন্যাপথালিনের সংকেত হচ্ছে C10H8, এটা অ্যারোমেটিক যৌগ, সিগমা বন্ধন চাই, 10 আর 18 বিয়োগ 1, 18টা সিগমা বন্ধন। যদি বলা হয় মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন সংকেত লিখি CH3, মিথাইল অ্যামিন NH2, তাহলে গণিত 3 আর 1 4, 5 6 7, 7 বিয়োগ 1, 6টা সিগমা বন্ধন। এবার আসো এই কোশ্চেনটা, অ্যানিলিনের সিগমা বন্ধন, অ্যানিলিনের সংকেত C6H5NH2, সংকেতটা গুণত সবাই C6H5NH2, সবাই একটু কাউন্ট করো মোট পরমাণু কয়টা, সবাই কমেন্ট করো C6H5NH2, সবাই একটু কমেন্ট করো মোট পরমাণু কয়টা। 5 আর 6 11, 11 নাইট্রোজেন একটা 12 আর 13 14, অ্যানিলিনের সিগমা বন্ধন 14টা। আমি কি বুঝাইতে পেরেছি সবাইকে সিগমা বন্ধন বের করার নিয়ম? ভেরি গুড, ভেরি গুড। এবার যদি আসে পাই বন্ধন, তো সবাই একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে আমরা জানি একটা বন্ধন সমান সমান 2টা ইলেকট্রন নিয়ে একটা বন্ধন হয়, তাহলে যদি 2টা ইলেকট্রনে এক বন্ধন হয়, 6টা ইলেকট্রনে 3 বন্ধন, 10টা ইলেকট্রনে তার অর্ধেক 5 বন্ধন। এই জায়গায় দেখো ন্যাপথালিনে পাই ইলেকট্রন বললে 10, পাই বন্ধন হবে 5, সহজ হিসাব। আমি কি বুঝাইতে পারছি? অ্যানথ্রাসিনে, অ্যানথ্রাসিনে পাই ইলেকট্রন 14, পাই বন্ধন হবে কত? সবাই কমেন্ট করো তো, অ্যানথ্রাসিনে পাই বন্ধন কত? সবাই কমেন্ট করো, অ্যানথ্রাসিনে পাই বন্ধন কত? সবাই কমেন্ট করো। আমি মনে হয় থিমটা বুঝাইতে পেরেছি, যে অ্যালিফ্যাটিকের সিগমা বন্ধন মোট পরমাণু বিয়োগ 1 আর অ্যারোমেটিকের সিগমা বন্ধন মোট পরমাণু। এই পিডিএফ আমি গ্রুপে আপলোড দিয়ে দেবো, টেনশন নাই। সবাই মনোযোগ দাও, আমরা এটা বুঝে ফেলেছি। এর পাশে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীতে আমরা জানি 2টা সমগোত্রকের মধ্যে এই মূলকটা সংকেত আসে। কোন মূলকের পার্থক্য? মিথিলিন মূলকের পার্থক্য। 2টা সমগোত্রকের মধ্যে কোন মূলকের পার্থক্য থাকে? মিথিলিন, এটা কিন্তু মিথিলিন। আর CH3 এটা হচ্ছে মিথাইল, তাহলে মনোযোগ দাও, CH2 এটা হচ্ছে মিথিলিন, আর CH3 সেটা হচ্ছে মিথাইল। আর তাহসানের বউ মিথিলা, এক না কিন্তু, ঠিক আছে? তাহসান না, এখন তো আরেকজনের, যাই হোক ওদিকে না যাই, আমরা সব গল্প না বলি, আমরা জৈব যৌগ পড়ছি, ঠিক আছে? তাহলে CH2 সেটা কি মিথিলিন, আর CH3 মিথাইল, আর আরেকজনকে আমরা এটা পড়ছিলাম। এবার আসো অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, মুখস্থ রাখতে হবে। অ্যালকাইন, অ্যালকাইনের CnH2n-2, অ্যালকিন CnH2n, অ্যালকোহলে OH থাকবে, তারপরে অ্যালডিহাইডে CH থাকবে। এই কার্যকরী সংকেতগুলো আমাদের মনোযোগ দিতে হবে, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা আর কিছু যাব না, এরপরে কার্যকরী মূলক আমাদের পড়তে হবে। সবাই একটু মনোযোগ দাও, আমরা একটু কার্যকরী মূলক গুলো পড়বো, ঠিক আছে? আমরা পড়ি, ঠিক আছে? কার্যকরী মূলকে সবাই একটু মনোযোগ দাও। COOH, COOH এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি। CONH2, CONH2 এটাকে বলে অ্যামাইড। COOH এটা হচ্ছে অ্যাসিড, CONH2 এটা হচ্ছে অ্যামাইড। এখন মনে রাখতে হবে COOR, COOR হচ্ছে স্টার, স্টার লাস্টে র আছে, COOR এটা কি হবে? স্টার, ঠিক আছে? ওকে।
এরপরে মনোযোগ দাও, সেটা হচ্ছে যদি পরীক্ষায় আসে তাকে ভালো করে সবাই একটু মনোযোগ দাও। যদি পরীক্ষায় আসে কি আসে, যদি বলে CHO চো, চো কিসের সংকেত? CHO চো, পরে কিছু নাই, সেটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত। যদি বলা হয় COOH কুহ, কুহ কার সংকেত? সেটা হচ্ছে অ্যাসিডের সংকেত। যদি বলা হয় কুহ আর উহ, কেউ যদি ক্লাস করে থাকো সে অবশ্যই হেডফোন ইউজ করবা। কুহ আর উহ যোগ করো তাহলে হবে COOR, এটা হবে স্টার। যদি বলা হয় কুহ আর উহ মিলে কি হয়, তাহলে কি হবে? স্টার। কুহ হচ্ছে অ্যাসিড আর উহ হচ্ছে অ্যালকোহল, কুহ আর উহ মিলে কি হবে? স্টার। ঠিক আছে। যদি বলা হয় মনোযোগ দাও, কি সবাই মনোযোগ দাও, সেটা কি? যদি বলা হয় কুকু, মোরগ ডাকার মতো কুকু, সেটা হবে অ্যানহাইড্রাইড। কি বলে? যদি বলা হয় কুকু, COO কুকু বললে সেটা কি হবে? অ্যানহাইড্রাইড। ঠিক আছে। তাহলে আমরা আবার বলি, আমরা পড়ে ফেলছি কি? যদি বলা হয় কুহ, কুহ বললে অ্যাসিড, উহ বললে অ্যালকোহল, অ্যাসিড আর অ্যালকোহল, কুহ আর উহ মিলে কি হয়? স্টার। যদি বলা হয় কুকু তাহলে কি হবে? অ্যানহাইড্রাইড। আর তিনটা আছে, আর তিনটার মধ্যে খুব মনে রাখতে হবে, সবাই মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাকাও, যদি বলা হয় সবাই একটু মনোযোগ দিয়ে, কিন্তু আসছে অনুসরণের কোশ্চেন। NOO দুইটা আর NO, ঠিক আছে। যদি বলা হয় NOO মানে হচ্ছে NO2, ঠিক আছে। আর NO মানে একটা, তাহলে আমরা সবাই বলবা এটা নাইট্রো, সবাই বলো নাইট্রো, এটা টান, নাইট্রো, নাইট্রোসো, নাইট্রো, নাইট্রোসো। নাইট্রো ও বললে দুইটা ও, আর নাইট্রোসো একটা ও। সবাই একটু বলো নাইট্রো, নাইট্রো বললি দুইটা ও, আর নাইট্রোসো একটা ও। সবাই কমেন্ট করো নাইট্রো দুইটা ও, নাইট্রোসো একটা ও। নাইট্রো বললি ডাবল ও, আর নাইট্রোসো একটা ও। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নাইট্রো দুইটা ও আর নাইট্রোসো একটা ও। এবং এই কার্যকারী মূলকগুলো আমাদের আবার আসে, আমি আবার একটু রিপিট করি, সবাই মনোযোগ দাও। যদি বলা হয় COOH কু, এটা হচ্ছে অ্যাসিড। যদি বলা হয় CHO চো, সেটা হচ্ছে অ্যালডিহাইড। যদি বলা হয় কুহ আর উহ মিলে কি হয়? স্টার, COOR। যদি বলা হয় কুকু, COO, তাকে বলা হয় অ্যানহাইড্রাইড। এরপর আছে বাকি দুইটা একটু কঠিন, এটা হচ্ছে নাইট্রো ডাবল ও আর নাইট্রোসো একটাও। নাইট্রো বললে ডাবল ও আর নাইট্রোসো বললে একটাও। আর বাকিগুলো আমরা সবাই পারি। CN সায়ানাইড বা নাইট্রাইল, CONH2 এটা বলে অ্যামাইড। আর যে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই তাহলে কয় পেপটাইড। দেখো CONH একটা হাইড্রোজেন বাদ, তাহলে কয় পেপটাইড। CONH2 হাইড্রোজেন দুইটা থাকলে অ্যামাইড, আর CONH হাইড্রোজেন একটা থাকলে পেপটাইড। সবাই কমেন্ট করো এটাও নাইট্রো, নাইট্রোসো কমেন্ট করবা। আর আরেকটা করবা CONH2 এটা বললে অ্যামাইড, আর CONH একটা বললে পেপটাইড। সবাই কমেন্ট করো। তাহলে CONH2 সেটা হচ্ছে অ্যামাইড, আর CONH এটা হচ্ছে পেপটাইড। সবাই কমেন্ট করো। তাহলে CONH2 আর CONH এটা পেপটাইড। সবাই কমেন্ট করো। ঠিক আছে। এরপরে আমরা এটা করবো 9 নম্বর। সবাই দেখো নিচের কোন কার্যকরী মূলকটি সঠিক তা দেখো। স্টার, কুহ তো আর স্টার না, আর কুহ তো আর অ্যাসিড না, তাহলে খ আর গ ভুল। ঘ নম্বর নাইট্রাইল মানে সায়ানাইড থাকবে, এটাও ভুল, ক উত্তর। 10 নম্বর দেখো কি লেখা? অ্যালডিহাইড। অ্যালডিহাইড আমরা কি বলছিলাম? চো, CHO চো, ঠিক আছে। নাইট্রাইল, নাইট্রাইল কি? সায়ানাইড মানে নাইট্রাইল, CONH। 12 নম্বর দেখো মেডিকেলে আসে 2022-23 সালে। সবাই এই 12 নম্বরটা কমেন্ট করো, সবাই 12 নম্বরটা কমেন্ট করো, সবাই 12 নম্বরটার উত্তর কমেন্ট করো, আমি সবার কমেন্ট পড়বো। সবাই 12 নম্বরটা কমেন্ট করো। 12 নম্বর সবাই কমেন্ট করো। 12 CONH কোন শ্রেণীর বন্ধন? সবাই কমেন্ট করো। নয়ের এ বলছে অনেকে, ভেরি গুড। 9 এ 10 11 আমরা পারি। 12 নম্বরটা সবাই কমেন্ট করো, ভেরি গুড। 12 নম্বরটা কমেন্ট করো।
এবার 13 নম্বরটাও কমেন্ট করবা, অ্যামাইড আমরা একটু আগে পড়ছিলাম একদম শুরুতে, ইউরিয়াতে অ্যামাইড মূলক ছিল। 14 নম্বর স্টার, কুল, আর সবার আগে থাকে কুফ। সবার আগে কোনটা পড়ছিলাম আমরা, দেখো তো, এই যে কুফ পড়ছিলাম না সবার উপরে, যে অগ্রগণ্য বললে সবার আগে কোনটা হবে, 15 নম্বর। সবাই আগে 12 নম্বরটা কমেন্ট করো, কি হবে? মুতাসিম ফুয়াদ কমেন্ট করেছো, নির্ঝরা কমেন্ট করেছো, রাফিন ইকবাল কমেন্ট করেছো, মাহমুদা বেগম কমেন্ট করেছো, সিনথিয়া তন্নি কমেন্ট করেছো, হাসনাইন হুসাইন বিশাল কমেন্ট করেছো, রীতি কমেন্ট করেছো, ভেরি গুড ভেরি গুড। হ্যাপি সরকার মুক্তা কমেন্ট করেছো। এরপরে এস্টার আমরা পারি, অ্যাসিডামাইড আমরা পারি, আর জৈব যৌগের সবার আগে কোনটা, COOH। নিয়ন কমেন্ট করেছো, ভেরি গুড ভেরি গুড। আমাদের জৈব যৌগের একটা পার্ট আমাদের শেষ। সবাই কমেন্ট করুন, সবার কমেন্ট গুলো পড়বো। তানসা ইসলাম কমেন্ট করেছো, সোনামণি রয় কমেন্ট করেছো, হারুন আহমেদ আলী থেকে কমেন্ট করেছো, মাধবী কর্মকার কমেন্ট করেছো, উৎপল কমেন্ট করেছো, জারিন কমেন্ট করেছো। সবাই পারো, ভেরি গুড। এবার আমরা সমানতা পড়বো, সবাই একটু মনোযোগ দাও। আমরা একটু নড়ে চড়ে বসি, আমরা একটু সমানতা পড়ে আসি। আমরা বলছি তো আমরা টোটাল অ্যারাউন্ড 1.5 ঘন্টা ক্লাস নেব, তো আমাদের 1 ঘন্টার প্রায় 40 মিনিট প্রায় শেষ, আর 30-40 মিনিটের মতো আছে। সবাই মনোযোগ দাও, সবাই আমাদের হাত পড়া শেষ। সমানতা করবো, মনোযোগ দাও। সমানতা মানে আমরা জানি একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত, একে বলা হয় সমানতা। সমানতা 2 রকম আছে, এটা কাঠামোগত সমানতা, এটা ত্রিমাত্রিক সমানতা। এবং কাঠামোগত সমানতা আবার আছে 5টা। দেখো, শিকল বা চেইন বা শৃঙ্খল একটা, কার্যকরী মূলক একটা, অবস্থান একটা, টোটোমারিজম এর আরেক নাম কি, গতিশীল কার্যকরী মূলক। টোটোমারিজমের আরেক নাম কি, গতিশীল কার্যকরী মূলক। এটা মুখস্থ রাখতে হবে। যদি কোশ্চেনে গতিশীল কার্যকরী মূলক লিখে দেয় তাহলে আমরা বুঝবো টোটোমারিজম। আর রূপান্তর মানে মেটামারিজম, এই দুটো একটু প্যাচ লাগায় দেয়। গতিশীল কার্যকরী মূলক বলে টোটোমারিজম। আর আচ্ছা, রাফা তোমার কমেন্ট আমি পড়লাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে টোটোমারিজম হচ্ছে গতিশীল কার্যকরী মূলক, আর মেটামারিজম। এখন দেখো, ত্রিমাত্রিক সমাণু 3D থাকবে। 3D হচ্ছে জ্যামিতিক সমাণু, এর আরেক নাম সি সাব ট্রান্স। জ্যামিতিকের আরেক নাম কি, সি ট্রান্স। এটা আলোক সমাণু, আলোক সমাণু হয় ডি আর এল। জ্যামিতিক বললে সি সাব ট্রান্স, আর আলোক বললে ডি আর এল, ঠিক আছে। মোট সমাণু কাঠামোগত 5 প্রকার, আর ত্রিমাত্রিক সমাণু 2 প্রকার। আমরা একটু ডিটেইলস দেখি। আমি সমান্তর নিয়ে তোমার যত ভয় আমি দূর করে দেবো ইনশাআল্লাহ, মনোযোগ দাও। চেইন সমাণুতে ভালো করে সবাই একটু খেয়াল করো। দেখো, চেইন সমাণুতে এইটাও অ্যালকেন, এইটাও অ্যালকেন। যদি অ্যালকেন থাকে সে চেইন সমাণু হয়। কি বললাম, যদি অ্যালকেন থাকে সে চেইন সমাণু হয়, ঠিক আছে। এরপর দেখো, অবস্থান সমাণু। অবস্থান সমাণু দেখো, এই একটা অ্যালকিন, এই একটা অ্যালকিন, দুটো অ্যালকিন। মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। 5 মিনিট, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস এবং 1 মার্ক গ্যারান্টি। মেডিকেলে জৈব যৌগের যে 5টা মার্ক আসে তার মধ্যে 1 মার্ক গ্যারান্টি সমানতায় আসবে। তুমি 5 মিনিট আমারে দিলে বিনিময়ে আমি তোমার মেডিকেলের 1 মার্ক দিব। মনোযোগ দাও। সে বিউট 1 ইন অ্যালকিন, এইটাও অ্যালকিন, দুইটা অ্যালকিন। এটা অবস্থান সমান, আমি বুঝাই দেবো, একটু মনোযোগ দাও। প্রোপানল 1, প্রোপানল 2, দুইটা অ্যালকোহল। দেখো, এই একটা অ্যালকোহল, এই একটা অ্যালকোহল, দুইটা অ্যালকোহল বললেও অবস্থান সমাণু। দুইটা অ্যালকিন বললে অবস্থান, দুইটা অ্যালকোহল বললে অবস্থান, দুইটা অ্যালকেন বললে চেইন। দুইটা অ্যালকেন বললে চেইন, দুইটা অ্যালকিন, দুইটা অ্যালকোহল বললে অবস্থান। মনোযোগ দাও, তারপর আমরা আসছি। এরপরে নিচের দিকে আসো, আমি সব লিখে দিচ্ছি, মনোযোগ দাও। এরপর দেওয়া আছে যদি অ্যালকোহল আর ইথার, অ্যালকোহল আর ইথার আলাদা আলাদা তাহলে হবে কার্যকরী মূলক। অ্যালডিহাইড, কিটোন আলাদা আলাদা যৌগ, কার্যকরী মূলক, ঠিক আছে। আমি আবার বলি, দুইটা অ্যালকেন চেইন, দুইটা অ্যালকিন অবস্থান, দুইটা অ্যালকোহল অবস্থান, দুই অ্যালকোহল ইথার আর অ্যালডিহাইড কিটোন আলাদা আলাদা বললে কার্যকরী মূলক। মনোযোগ দাও। এরপরে আসো, মুখস্থ রাখতে হবে। কোশ্চেনে প্রোপানন আর বিউটানন, প্রোপানন আর বিউটানন এই দুইটা শব্দ বললেই
টোটোমারিজম। প্রোপানন আর বিউটানন বললেই টোটোমারিজম। তাহলে ভাই আমার একটু বুঝাই দেন ভালো করে। দেখো আমি সুন্দর করে লিখেছি এই 4টা পয়েন্ট ভালো করে। কি বলছে কোশ্চেন, দেখো কি লেখা ভালো করে। একটি অ্যালকিন, মনোযোগ দিও সবাই, মনোযোগ দাও। একটি অ্যালকিন বা অ্যালকিনের মাঝে দ্বিবন্ধন থাকলে সে জ্যামিতিক। আমি একটু পরে পড়াবো। দুইটি অ্যালকিন অথবা দুইটি অ্যালকোহল থাকলে অবস্থান, অ্যালকোহল ইথার থাকলে কার্যকারীমূলক, অ্যালডিহাইড কিটোন থাকলে কার্যকারীমূলক। শুধুমাত্র প্রোপানন অথবা বিউটানন থাকলে টোটোমারিজম। ভাই আমি বুঝলাম না কি কি বলছেন এত কিছু, আমি একদম ক্লিয়ার। সবাই মনোযোগ দাও ঠান্ডা মাথায়, পরীক্ষায় আসছে। সবাই দেখো, হেক্সিন 3, আর কিছু বলিনি, সবাই মনোযোগ দাও। হেক্সিন 3 আর কিচ্ছু বলিনি। হেক্সিন 3 একটা অ্যালকিন, হেক্স মানে 6 কার্বন আর 3 মানে ওর মাঝখান অর্ধেক। অ্যালকিনের মাঝখানে দ্বিবন্ধন থাকলে এ জ্যামিতিক সমাণু। এই কোশ্চেনটা বলতো বিউটিন, সবাই মনোযোগ দাও, বিউটিন 2। বিউটিন একটা অ্যালকিন, বিউট মানে 4 কার্বন, 4 এর মাঝখান 2। অ্যালকিনের মাঝখানে যদি বন্ধন থাকে সে জ্যামিতিক সমাণু। কিন্তু এই সেম কোশ্চেনটাই বললো বিউটিন 1, বিউটিন 2। সবাই তাকাও, পরীক্ষায় আমার বলছে, কোশ্চেনে বলছে বিউটিন 1 বিউটিন 2। কোশ্চেনের মধ্যে বলা বিউটিন 1 বিউটিন 2, মানে দুটো অ্যালকিন বলা। দুইটা অ্যালকিন বললে অবস্থান সমাণু, আর একটা অ্যালকিনের মাঝখানে দ্বিবন্ধন আছে সে জ্যামিতিক সমাণু। এই কোশ্চেনটা মেডিকেলে 4 বার আসছে, মনোযোগ দাও। একবার আসছে হেক্সিন 3 অনলি, আর কিচ্ছু না। আরেকবার আসছে হেক্সিন 2 হেক্সিন 3 দুইটা। একবার আসছে বিউটিন 2 আর কিচ্ছু বলে নাই। আরেকবার বলছে বিউটিন 1 বিউটিন 2, দুটা কিন্তু আলাদা হিসাব। কোশ্চেনে দুইটা অ্যালকিন বলে সে অবস্থান, আর একটা অ্যালকিন বলে এবং মাঝখানে দ্বিবন্ধন সে জ্যামিতিক। সবাই একটু বুঝলে লেখো তো ভাইয়া বুঝছি, সবাই বুঝলে একটু লেখো ভাইয়া বুঝেছি। খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই কোশ্চেনটা মেডিকেলে 4 বার আসছে যে কখন কোনটা, বিউটিন 1 বিউটিন 2 দুইটা, এটা বললে অবস্থান দুইটা বলছে। আর শুধু বিউটিন 2, শুধু বিউটিন 2 বললে জ্যামিতিক। এখন শুধু বিউটিন 1 হবে না, বিউটিন তো 4 কার্বন, ওর মাঝখান বলে তো 2 দিতে হতো। বিউটিন 1 এর তো আর মাঝখানে না, ওটা কিচ্ছু না। যদি বলে হেক্সিন 2 হেক্সিন 3 দুইটা, তাহলে সেটা হবে অবস্থান। শুধু হেক্সিন 3 একটা, সেটা জ্যামিতিক। কিন্তু মাঝখানে শর্ত কি, মাঝখানে থাকতে হবে। সবাই এটা বুঝেছ? ভেরি গুড। এরপরে আরেকটা কথা, পরীক্ষা আসছে দুইটা অ্যালকোহল। দুইটা অ্যালকোহল বললে কি সমাণু, অবস্থান সমাণু। আর অ্যালকোহল আর ইথার বললে কার্যকর সমাণু। পরীক্ষায় আসছে, মনোযোগ দাও, যে ভালো করে বিউটানল 1 বিউটানল 2 দুইটা অ্যালকোহল। আরেকটা আসছে বিউটানল, এটাও মেডিকেলে আসছে, বিউটানল ও ডাই ইথাইল ইথার, বিউটানল ও ডাই ইথাইল ইথার। যদি বলা হয় দুইটা অ্যালকোহল, দুইটা অ্যালকোহল, দুইটা অ্যালকোহল বললে অবস্থান, আর অ্যালকোহল আর ইথার বললে কার্যকারীমূলক। পরীক্ষায় আসে অ্যালকোহল আর ইথার, তাহলে হবে কার্যকারীমূলক। আর দুইটা অ্যালকোহল বললে অবস্থান সমাণু। সবাই কি এইটাও বুঝছো যে কখন অবস্থান আর কখন কার্যকারীমূলক? দুইটা অ্যালকোহল বললে অবস্থান, আর অ্যালকোহল আর ইথার বললে কার্যকারীমূলক। এটাও গেল। এরপরে আরেকটা আছে, লাস্টেরটা, যদি বলা হয় অ্যালডিহাইড আর কিটোন, তাহলে হবে কার্যকারীমূলক। কিরকম, প্রোপানেল ও প্রোপানন, একটা অ্যালডিহাইড একটা কিটোন,
প্রোপানল আর প্রোপানন, তাহলে অ্যালডিহাইড আর কিটোন বললে কার্যকরীমূলক, বাট শুধুমাত্র প্রোপানন যে কোনো একটা বলবে, শুধু প্রোপানন বললে টোটোমারিজম, শুধু বিউটানন সিঙ্গেল লাইন আর কিছু বলা নাই তাইলেও টোটোমারিজম। যদি কোশ্চেনটা আসে প্রোপানল আর প্রোপানন অ্যালডিহাইড আর কিটোন তাইলে হবে কার্যকরীমূলক, আর শুধু প্রোপানন ওয়ানলি প্রোপানন কিটোন তাহলে হবে টোটোমারিজম। সবাই কি এই জায়গাটা বুঝতে পেরেছো? যদি এটা তুমি জীবনে প্রথম শিখে থাকো, কিছু ওয়াও রিয়াক্ট দাও তো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সবাই একটু দাও তো, কি পারো কিনা? যেটা জীবনে তুমি প্রথম শিখে থাকো তাহলে একটু দাও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা একটু দেখি আসলে আমরা কি শিখেছি, ঠিক আছে? আমরা একটু দেখি। প্রথম দেখো, ডাইমিথাইল ইথার, ইথার আর অ্যালকোহল, একটা ইথার আর একটা অ্যালকোহল বললি, অ্যালকোহল ও ইথার বললে কি হবে? 16 নাম্বার সবাই কমেন্ট করো, অ্যালকোহল ও ইথার কি হবে? সবাই কমেন্ট করো, যখন ডেন্টাল পরীক্ষা আসছে অ্যালকোহল ও ইথার বললে কি হবে? কমেন্ট করো তো। যদি শুধু কোশ্চেনে বলে প্রোপানন বা বিউটানন আর কিচ্ছু বলে নাই, সিঙ্গেল প্রোপানন বা সিঙ্গেল বিউটানন কিভাবে হয় মেডিকেলে আসবে না, মেডিকেলে আসবে কোনটা দেখায়, শুধু প্রোপানন সিঙ্গেল একটা আর কিচ্ছু বলা নাই, শুধু বিউটানন সিঙ্গেল, তাহলে টোটোমারিজম। তাহলে তাকাও ভালো করে, সবাই একটু মনোযোগ দাও। এই লাইনটা নিচের কোনটা টোটোমারিজম দেখায়? টোটোমারিজম বলে শুধু একটা সিঙ্গেল প্রোপানন, আর কোনো উত্তর লাগবে না। কিটো ইনল টোটোমারিজম সিঙ্গেল একটা প্রোপানন। এর পরের কোশ্চেনটাও দেখো, কত নম্বর? 20 নম্বর। ভালো করে দেখো, 20 নম্বর বলছে সিঙ্গেল প্রোপানন আর কিচ্ছু বলিনি, শুধু প্রোপানন বললে টোটোমারিজম। আর 22 নম্বর দেখো, অ্যালকোহল আর ইথার বললে, অ্যালকোহল আর ইথার বললে কোন সমান? 22 নম্বর সবাই কমেন্ট করো তো, 22 নম্বর সবাই কমেন্ট করো, 22 নম্বর সবাই দেখতে পাচ্ছ? 22 নম্বর, 22 নম্বর সবাই কমেন্ট করো, 22 নম্বর নিচের কোনটা? কই 22, অ্যালকোহল আর ইথার বললে কোনটা হবে? সবাই কমেন্ট করো দেখি 22 নম্বর। সবাই কমেন্ট করো। সানজানা জামান দিদি এখন 17তে আছো, সমস্যা নাই, সবাই 22 চলে যাও। 22 কি হবে? সবাই কমেন্ট করো। একজন 20 এ আছে প্রোপানন, ভেরি গুড। 20 হবে কি? টোটোমারিজম, 20 সি, ভেরি গুড। সবাই কমেন্ট করবা, 22 এ কমেন্ট করো, 22 এ কি হবে? অ্যালকোহল ইথার বললে কার্যকরীমূলক। এবার 21, ভালো করে সবাই দেখবা, জ্যামিতিক সমাণু, জ্যামিতিক বা সিস ট্রান্স কি বলছিলাম? অ্যালকিনের মাঝখানে দ্বিবন্ধন, মনে আছে? মাঝখানে। তা বলো দি এই দুটোর মধ্যে কোনটা মাঝখান? খ নাকি গ? মানে ঘ, বি আর ডি এর মধ্যে কোনটা মাঝখান হচ্ছে? 21 সবাই কমেন্ট করবা। 21 নম্বর কমেন্ট করো সবাই, 21 নম্বর কমেন্ট করো। 21, 21 নম্বর ইফা খাতুন সবাই আছে সি বলছেন, সি যে কোনটা তো বুঝছি না, আমি আবার বলছি না, তুমি কোশ্চেন নাম্বার উল্লেখ করে কমেন্ট করবা। তাবাসসুম মাহিন তোমার কমেন্ট পড়েছি। রুহি সরকার 21 আগে বলছে ডি, ভেরি গুড। শামজানা জামান বলছে 22 সি, ভেরি গুড। মুসরাত জাহান রিয়া, ভেরি গুড। দেখো হ্যাপি সরকার মুক্তা আপু বলছি কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্ট করতে, তাহলে কি জসিন্তা জিনিয়া, ভেরি গুড। তারপরে সজীব চৌধুরী, ভেরি গুড। সিনথিয়া তন্নি, ভেরি গুড। এই দেখছো তোমরা দেখো সবাই সমান পারো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সবাই সমান সব পারে, ঠিক আছে? আমাদের সমানতা অনেকটা, সমানতা আমাদের পড়া শেষ, ঠিক আছে? দেখো তাহলে শেষ। আলোক সক্রিয় সমাণু মানে কাইরাল কার্বন থাকবে ভাইয়া। কাইরাল কার্বন মানে কি? 4 হাতে 4 রকম থাকবে। কাইরাল কার্বন মানে কি? ঠিক আছে, কাইরাল কার্বন 4 হাতে 4 রকম থাকবে। এরপর দেখো কি আছে, কাইরাল কার্বন থাকলে কি সমান হয়? 2 টু দি পাওয়ার n টা, 2 টু দি পাওয়ার n সমান হয়, ঠিক আছে?
এই আমাদের প্রায় 1 ঘন্টা শেষ। এরপর দেখো যদি আলোক সক্রিয় সমাণু হয় তাহলে একটারে আরেকটার এনানসিওমার বলে, ঠিক আছে? আলোক সমাণু হলে একটারে আরেকটার এনানসিওমার বলে। এনানসিওমারের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ, মুখস্থ করতে হবে। এনানসিওমারের মিশ্রণকে বলা হবে রেসিমিক মিশ্রণ। ডি ল্যাকটিক অ্যাসিড মুখস্থ করতে হয়, আবর্তন কোণ +2.24 আর এল ল্যাকটিক অ্যাসিড -2.24। ডি ল্যাকটিক অ্যাসিড +2.24 আর এল ল্যাকটিক অ্যাসিড -2.24। ডি ল্যাকটিক অ্যাসিড কই থাকে? মাংসপেশি, মুখস্থ রাখতে হবে। ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি আর এল ল্যাকটিক অ্যাসিড দই। এগুলো মুখস্থ করতে হবে যে যদি আলোক সমাণু থাকে একটার আরেকটার এনানসিওমার বলে, মিশ্রণ করি রেসিমিক মিশ্রণ বলে। রেসিমিক মিশ্রণের মধ্যে ডি বললে +2.24 আর এল বললে -2.24, এই দুটোর মিক্সচারকে রেসিমিক মিশ্রণ বলে। আর ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি, এল ল্যাকটিক অ্যাসিড দই। মেসোযৌগের একটা উদাহরণ আছে, মেসোযৌগের উদাহরণ কি? টার্টারিক অ্যাসিড। রেসিমিক মিশ্রণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, মনোযোগ দাও, কমেন্ট করো। রেসিমিক মিশ্রণ ল্যাকটিক অ্যাসিড আর মেসোযৌগ টার্টারিক অ্যাসিড। সবাই কমেন্ট করো। রেসিমিক মিশ্রণ ল্যাকটিক অ্যাসিড, মেসোযৌগ টার্টারিক অ্যাসিড। অ্যারোমেটিক, অ্যারোমেটিক মানে যারা বেনজিন বলয় থাকবে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক। এবং এই অ্যারোমেটিকের একটা কথা আছে, যারা হাকেল তত্ত্ব মানে কি? মানে হাকেল তত্ত্ব। হাকেল কি বলছে? যারা বলয়, বেনজিনের মতো বলয় হইতে হবে এবং বলয়ে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। হাকেল তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে, যেটা অ্যারোমেটিক যৌগের জন্য 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। মাইন্ড ইট, পাই ইলেকট্রন 4n+2, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 4 × 1 + 2 তাহলে 6। n এর মান যদি 2 হয় তাহলে 4 × 2 + 2 তাহলে হবে 10। n এর মান যদি 3 হয় তাহলে 4 × 3 + 2 14। যে পরীক্ষায় আসে n এর মান 1 হলে তার উদাহরণ কি? বেনজিন, ফেনল, পিরিডিন। n এর মান 2 হলে তার নাম হচ্ছে ন্যাপথালিন। n এর মান 3 হলে অ্যানথ্রাসিন। সবাই কমেন্ট করো। n এর মান 3 হলে তাকে কি বলে? বোর্ড কোশ্চেন। n এর মান 3 হলে তাকে কি বলে? সবাই কমেন্ট করো। n এর মান 3 হলে তাকে কি বলে? এই দেখো আমরা প্রথমেই যেটা বলছিলাম, সিয়ামটা সবাই কি কোশ্চেন ধরেছিল? পিরিডিনে নাইট্রোজেন, ফিউরানে অক্সিজেন, পাইরুলে নাইট্রোজেন, থায়োসিনে সালফার। 4টা হেটারো অ্যারোমেটিক যৌগ, মনে আছে? যে বেনজিন বলয়ের মধ্যে অন্য কিছু থাকবে। এখান থেকে আমাদের পরীক্ষা আসে ফিউরান। ফিউরান দেখো, ফিউরান, ফিউরানে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। n এর মান 1। যদি বলা হয় হাকেল তত্ত্ব, n এর মান 3 হলে সবাই 24 নম্বরটা কমেন্ট করো তো। n এর মান 3 হলে তাকে কি বলে? এরপর দেখো 25 নম্বর, অ্যানথ্রাসিনের কয়টা পাই ইলেকট্রন থাকে? উত্তর হচ্ছে 14টা। অ্যানথ্রাসিনের কয়টা পাই ইলেকট্রন থাকে? 14টা। এটা আমাদের পরীক্ষায় আসে। আর n এর মান 3 হলে তাকে বলা হয় অ্যানথ্রাসিন। ঠিক আছে, এটা আমরা পড়ে ফেলেছি। এখান থেকে তেমন বেশি কিছু আসে না, এইগুলোই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো ন্যাপথালিনে 26 নম্বর, সবাই কমেন্ট করো তো। 26 নম্বর, ন্যাপথালিনে n এর মান 2। ন্যাপথালিনে n এর মান 2 হলে সবাই কমেন্ট করো ইলেকট্রন কয়টা হবে? সবাই কমেন্ট করো এটা। 26 নম্বর সবাই কমেন্ট করো। সবাই 26 নম্বর কমেন্ট করো দ্রুত। তাহলে ন্যাপথালিনে সঞ্চালনশীল পাই ইলেকট্রন কত? n এর মান 2। 27 নম্বর করবা ফেনল। ফেনলের বেলায় n এর মান 1। তো সবাই কমেন্ট করো। তাহলে ন্যাপথালিনে কত আর ফেনলে কত? সবাই এই 26 27 কোশ্চেন উল্লেখ করে কমেন্ট করো। আমি আবারও বলছি, কোশ্চেন উল্লেখ করে কমেন্ট করো উত্তর, মানে কোশ্চেন উল্লেখ করে উত্তর লিখবা। ঠিক আছে, 24 এর গ। সবাই একটু মনোযোগ দাও, সবাই পড়ে ফেলো দ্রুত। এ পর্যন্ত গেল। এরপরে আমাদের আর বেশি তেমন কিছু নাই, আমরা আর হাইয়েস্ট 20-22 মিনিট পড়বো। তো আমাদের প্রায় সবাই ম্যাক্সিমাম পড়া শেষ। তো সবাই মনোযোগ দাও। এরপরে আছে বেনজিন বলয়। আমরা যেটা পড়লাম তাকাও, এটা হচ্ছে বেনজিন বলয়। সবাই একটু মনোযোগ দাও। এটা বেনজিন বলয়ে, এই বলয়ে যে যুক্ত হয় তাকে বলে নির্দেশক। কি বললাম ভাইয়া? নির্দেশক কাকে বলে? এই বেনজিন বলয়ে যে যুক্ত হয় তাকে বলে নির্দেশক। এবং এই নির্দেশক 2 রকম আছে, একটা হচ্ছে অর্থ প্যারা আর একটা হচ্ছে মেটা। যদি 1 আর 2 হয় তাহলে অর্থ প্যারা, 4 হলে প্যারা আর 3 হলে মেটা। আমাদের পরীক্ষায় আসে নিচের কোনটা অর্থ প্যারা নির্দেশক, নিচের কোনটা মেটা নির্দেশক। সবাই একটু মনোযোগ দাও। এটা মনে করো বেনজিন বলয়। এখন বলয়ে যে যুক্ত হচ্ছে, মাইন্ড ইট, বলয়ে যে যুক্ত হচ্ছে
ওই প্রথম মৌলে সিঙ্গেল বন্ধন থাকলে, প্রথম মৌলে সিঙ্গেল বন্ধন থাকলে সে অর্থপ্যারা। বেনজিন বলয়ে যে যুক্ত হচ্ছে প্রথম মৌলে পাই বন্ধন থাকলে সে মেটা। মাইন্ড ইট, মনোযোগ দাও। প্রথম মৌলে পাই বন্ধন থাকলে সে মেটা। আর প্রথম মৌলে সাপোজ সিঙ্গেল বন্ড থাকলো সে কি হবে? অর্থপ্যারা। সবাই কমেন্ট করো তো, প্রথম মৌলে পাই বন্ধন থাকলে মেটা, আর প্রথম মৌলে সিঙ্গেল বন্ড থাকলে অর্থপ্যারা। বেনজিন বলয়ে যারা যুক্ত হয় তাদেরকে বলা হয় নির্দেশক। এক মিনিট, আমরা আবার আমাদের মেন জায়গায় চলে আসি। তাকাও, বেনজিন বলয়ে যে যুক্ত হয় তাদের বলা হয় নির্দেশক। আর নির্দেশক যদি একক বন্ধন থাকে সেগুলো দেখো, একক বন্ধন অর্থপ্যারা। এটা OH একক বন্ধন অর্থপ্যারা, OCH3 অক্সিজেন সিঙ্গেল বন্ধন অর্থপ্যারা, NH2 সিঙ্গেল বন্ধন অর্থপ্যারা। একক বন্ধন থাকলে অর্থপ্যারা। নাইট্রো N ডাবল O পাই বন্ধন আছে মেটা, C ট্রিপল বন্ড N ট্রিপল বন্ধন মেটা, CHO ডাবল বন্ধন মেটা, CO ডাবল বন্ধন মেটা। সবাই লিখে রাখো, একক বন্ধন থাকলে অর্থপ্যারা আর দ্বিবন্ধন থাকলে মেটা। ঠিক আছে? এবং অর্থপ্যারাকে বলা হয় সক্রিয়কারীমূলক আর মেটাকে বলা হয় নিষ্ক্রিয়কারীমূলক। বেনজিন বলয়ে যা যুক্ত হয় তাকেই বলে নির্দেশক। বেনজিন বলয়ে যে যুক্ত হয় তাকেই বলে নির্দেশক। নির্দেশক দুই প্রকার, সক্রিয় করে, নিষ্ক্রিয় করে। সক্রিয় করে মানে অর্থপ্যারা, নিষ্ক্রিয় করে মানে মেটা। সিঙ্গেল বন্ধন থাকলে অর্থপ্যারা আর ডাবল বন্ধন থাকলে হচ্ছে মেটা। মনোযোগ দাও। এবং এইটা আমাদের অনুশীলনীতে আছে এবং এইটা কিন্তু আমাদের একটু ভুল হয়। এই কোশ্চেনটা তাকাও, NH এটা আমি দেখি, দেখো বন্ড নাইট্রোজেন, এ পাশে হাইড্রোজেন, এ পাশে কার্বন, তারপরে দ্বিবন্ধন, তারপর CH3। তো দেখো এইখানে দ্বিবন্ধন আছে কিন্তু প্রথম মৌলে দেখো সব সিঙ্গেল বন্ড, তাই এটা অর্থপ্যারা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে বারবার আসছে যে এটা অর্থপ্যারা নাকি মেটা। দেখো প্রথম মৌল নাইট্রোজেনের কিন্তু সিঙ্গেল বন্ড, এটা অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে? প্রথম মৌলে ডাবল বন্ড থাকলে মেটা, সিঙ্গেল বন্ড থাকলে অর্থপ্যারা। সবাই এই 33 নম্বরটা দেখো তো কি লেখা। 33 নম্বর, নিচের কোনটি মেটা নির্দেশক? সবাই দেখো কোনটা, এটা তো একটু আগে বললাম, এটা অর্থপ্যারা, এটা অর্থপ্যারা। CN C ট্রিপল বন্ড N এটা মেটা। নিচের কোনটি মেটা নির্দেশক? মানে কি ডাবল বন্ড থাকবে, নাইট্রোজেন ডাবল বন্ড ও মেটা। বেনজিন বলা হয় সক্রিয়কারী, সক্রিয় মানে কি অর্থপ্যারা। এই সেই অবজেক্টিভটা, নাইট্রোজেন এরপরে হাইড্রোজেন এরপরে কার্বন দিয়ে ওইটা। আমার প্রথম মৌলে সিঙ্গেল বন্ধন অর্থপ্যারা, নিচের কোনটি মেটা নির্দেশক? মেটা মানে কি পাই বন্ধন থাকবে, সালফার ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আছে, তাই আমাদের পরীক্ষায় আসে কোনটা অর্থপ্যারা কোনটা মেটা। বলয় সক্রিয়কারী মানে অর্থপ্যারা, CH3 এগুলো সব সিঙ্গেল বন্ড। বলয় সক্রিয়কারী মানে অর্থপ্যারা, NH2 দেখো নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন সব সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এগুলো হচ্ছে নিষ্ক্রিয়কারী। আচ্ছা সিঙ্গেল বন্ড সে হবে সক্রিয়কারী। এরপর দেখো নিচের দিকে এই 40 নম্বর, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা? এই 40 নম্বর সবাই কমেন্ট করো, 40 নম্বর সবাই কমেন্ট করো। আমাদের আর বেশিক্ষণ রাখবো না, 40 নম্বর সবাই কমেন্ট করো, 40 নম্বর সবাই কমেন্ট করো দেখি, 40 নম্বর কমেন্ট করো। এতক্ষণ যা পড়ছো 40 নম্বর কমেন্ট করো, দ্রুত সবার কমেন্ট করবো, 40 নম্বর কমেন্ট করো। এখন একজন বলছে না ক্লোরিন কি হবে, একটু অ্যাডভান্স পড়া ভাইয়া। ক্লোরিনে সিঙ্গেল বন্ড হিসাবে অর্থপ্যারা, কিন্তু হ্যালোজেন অর্থপ্যারা হইলেও নিষ্ক্রিয় করে। সবাই লিখে রাখো, ব্যতিক্রমী নিয়ম। যারা একটু অ্যাডভান্স পড়ছে তাদের জন্য, হ্যালোজেন গুলো অর্থপ্যারা হলেও নিষ্ক্রিয় করে। হ্যালোজেন অর্থপ্যারা কিন্তু নিষ্ক্রিয়কারী। আবার সবাই লিখে রাখো, হ্যালোজেন গুলো অর্থপ্যারা হলেও নিষ্ক্রিয় করে। সবাই একটু কমেন্ট করো এই লাইনটাও, যে হ্যালোজেন অর্থপ্যারা হলেও নিষ্ক্রিয় করে। সবাই একটু কমেন্ট করো, হ্যালোজেন অর্থপ্যারা হলেও নিষ্ক্রিয় করে।
এরপরে এখান থেকে দেখো কি লেখা আছে, টলুইনের বিক্রিয়া, মনোযোগ দাও। টলুইনে CH3 মূলক থাকে, CH3 মূলক, এটা একটা অর্থ প্যারা নির্দেশক। টলুইনে নাইট্রেশন করব, টলুইনে নাইট্রেশন করলে অর্থ আর প্যারা টলুইন তৈরি হবে। টলুইনে সালফোনেশন করব, এটা অর্থ প্যারা নির্দেশক, তাই অর্থ আর প্যারা টলুইন। টলুইন ফিডেল ক্রাফট করব, অর্থ আর প্যারা জাইলিন। এবং তোমাদের এই প্রভাবক গুলো মুখস্থ করতে হবে। সবাই টপিক 26, টপিক 26 এর এই প্রভাবক গুলো 100% পরীক্ষা আসে। ফিডেল ক্রাফট বিক্রিয়ায় কি প্রভাবক? AlCl3, ফ্রিডেল ল আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর ক্রাফট ল, আর ক্রাফট ল আছে, সি আছে, AlCl3। ফিডেল ক্রাফট বিক্রিয়ায় আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অর্থ প্যারা নির্দেশক, তাই সব অর্থ আর প্যারা তৈরি হবে, ঠিক আছে। এই হ্যালোজেন অর্থ প্যারা হলো নিষ্ক্রিয় করবে। এরপর দেখো ফেনল, ফেনলেও OH মূলক আছে, তাহলে বন্ড OH, এখানে সিঙ্গেল বন্ড মানে কি? অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক হলে অর্থ প্যারা মানে কি? 2, 4, 6 অবস্থানকে অর্থ প্যারা বলে। তাই ফেনলে যদি নাইট্রেশন করি তাহলে 2, 4, 6 ট্রাইনাইট্রোফেনল, আর যদি হ্যালোজেন করি তাহলে 2, 4, 6 ট্রাইব্রোমোফেনল। কিন্তু এই পরীক্ষা আসে পিট্রিক অ্যাসিডের সংকেত কি? 100% ম্যাথ কোশ্চেন, 246 ট্রাইনাইট্রোফেনল, 246 ট্রাইনাইট্রোফেনল। এখান থেকে এই যে বেনজিন, আমরা বেনজিন যেখান থেকে পাই তার আমার এই নামগুলো মনে রাখতে হয়। বেনজিন যেখান থেকে পাই তার নামগুলো মনে রাখতে হয়। সবাই একটু মনোযোগ দাও, আমার সাথে সবাই বলবা, লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। সবাই একটু বলো, সবাই বলো, লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। সবাই আসতে আবার বলো, লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। সবাই বলো, লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। তারপর বলবা 170, 230, 270, 400। আচ্ছা সবাই বলো 170, 230, 270, 400। 170, 230, 270, 400। আবার বলি লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। 170, 230, 270, 400। দেখো আমরা কিভাবে করছি, আমরা প্রথমে পড়বো লঘু। প্রথমে কি করছি? লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। 170, 230, 270, 400। এই এক পাশ মনে রাখলে হবে। আবার বলি লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। প্রথমে 170 লাস্টে, তারপরে লাস্টে 230, তারপরে লাস্টে 270, তারপর আসছে 400। আমার তো পরীক্ষায় এই অপশনে চেঞ্জ করে দেবে। আমি আবার বলি, সবাই বলো লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। সবাই বলো লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। 170, 230, 270, 400। মনে থাকবে 170, 230, 270, 400। এই জায়গাটা আমাদের করতে হবে। আর আমাদের এই নামগুলো আসে, এই নামগুলো আসে কোনটা কোন তেল, তাই মনে রাখবো আসিফ, সতে হয় সবুজ তেল, আতে অ্যান্থ্রাসিন, ফতে ফিনান্থ্রিন। সতে হয় সবুজ তেল, আতে অ্যান্থ্রাসিন, ফতে ফিনান্থ্রিন। আর মনে রাখবো ফেনিক্রো, ফেনাক্রি, ফেনল, ক্রিসল, ন্যাফথালিন। আসিফ, ফেনাক্রি, আসিফ, ফেনাক্রি। সবাই একটু আবার বলো লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। দ্রুত বলতে হবে, তাহলে অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। 170, 230, 270, 400। 170, 230, 270, 400। আসিফ, ফেনাক্রি। আসিফ হচ্ছে অ্যান্থ্রাসিন, ফিনান্থ্রিন আর সবুজ তেল, আর ফেনাক্রি ফেনল, ন্যাপথলিন, ক্রিসল, মধ্যম তেল। এরপরে আমরা আসো বেনজিন। বেনজিন তৈরি আমরা একটু যাব। এই বেনজিন তৈরি 3টা বিক্রিয়া আমাদের বেশি মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে এই 2 নম্বরটা, ভালো করে ফেনল, ফেনলে জিঙ্ক দেব। ফেনলে যদি জিঙ্ক দেই, জিঙ্ক অক্সিজেন টেনে নিয়ে যায়।
তাহলে তৈরি হয় বেনজিন। ম্যাক কোশ্চেন, জিঙ্কের কাজ কি? অক্সিজেন টানে। জিঙ্কের কাজ কি? অক্সিজেন টানে। ফেনলে জিঙ্ক দিলে অক্সিজেন চলে গিয়ে বেনজিন তৈরি হবে। আর অ্যাসিটিলিন, মাইন্ড ইট, সবাই একটু দেখো, C2H2 এর যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে C6H6, C2H2 রে 3 দিয়ে গুণ করলে বেনজিন তৈরি হবে। পরীক্ষায় আসে অ্যাসিটিলিনের পলিমার হয় কি? বেনজিন। এটা পরীক্ষায় আসে, অ্যাসিটিলিনের পলিমার কি? বেনজিন। প্রভাবক হচ্ছে লোহার নল, তাপমাত্রা 450। এটা 100% ম্যাকডাউ। যে ফেনল কিসে অ্যাসিটিলিনের পলিমার করলে কি তৈরি হয়? অ্যাসিটিলিনের পলিমার করলে কি হয়? বেনজিন তৈরি হয়। অ্যাসিটিলিনের পলিমার করলে কি হয়? বেনজিন তৈরি হয়। যে ফেনলে জিঙ্ক দিলে বেনজিন, আর অ্যাসিটিলিনের পলিমার করলে হয় বেনজিন। ঠিক আছে? জিঙ্ক অক্সিজেন দেখলে মাথা ধরে যায়, ঠিক। এরপর দেখো, 10টার সাথে ফেনল দিলে বেনজিন হয়, এটা আমরা সবাই পারি। এরপর যেটা বিক্রিয়া মনে রাখতে হবে, উডস ফিটিক। উডস ফিটিক এটা আমরা নেক্সট দিন ডিটেইলস পড়বো, শুধু মনে রাখবা ফিটিক টতে টলুইন তৈরি। যে উডস ফিটিক বিক্রিয়ায় টলুইন তৈরি হয়, ঠিক আছে? আর উডস বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়, নেক্সট দিনের পড়া। উডস বিক্রিয়ায় অ্যালকেন আর উডস ফিটিকে টলুইন তৈরি হয়। আর ফিডেল ক্রাফট একটু আগে পড়ছি, অ্যালকাইলেশনে AlCl3 তৈরি হয়। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে AlCl3 তৈরি হয়, মানে প্রভাবক হিসেবে কাজ করে। এখান থেকে বড় বিক্রিয়া আসে না, তোমার টেনশন নেই। এরপরে তেমন কিছু নাই। জৈব বিক্রিয়ার কৌশল, টপিক 19, আমি একটু পরে নিয়ে গেছি এটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তাকাও, তুমি এটা যদি পরীক্ষায় আসে সবাই একটু মনোযোগ দাও। আমি একটু অনেক দ্রুত গেছি, এই জায়গা আবার ডিটেলস পড়াবো, সবাই মনোযোগ দাও, সবাই একটু লিখে রাখবা। যদি কার্বন কার্বন বন্ধন থাকে, মাইন্ড সবাই লেখো, কার্বন কার্বন বন্ধন থাকলে সে ইলেকট্রোফিলিক। কি বললাম? কার্বন কার্বন থাকলে ইলেকট্রোফিলিক। আর কার্বন অন্য মৌল, কার্বন অন্য মৌল থাকলে নিউক্লিওফিলিক। সবাই দুটো লাইন লিখে রাখো। কি লিখলাম? কার্বন কার্বন বন্ধন থাকলে ইলেকট্রোফিলিক, আর কার্বন অন্য মৌল থাকলে নিউক্লিওফিলিক। সবাই একটু মনোযোগ দাও। কার্বন কার্বন থাকলে ইলেকট্রোফিলিক, আর কার্বন অন্য মৌল থাকলে নিউক্লিওফিলিক। তাহলে দেখো, অ্যালকেন, অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন। বেনজিন কার্বন কার্বন বন্ধন। টলুইন কার্বন কার্বন বন্ধন। দেখো ইলেকট্রোফিলিক, দেখেছো? হ্যালো অ্যালকেন মানে কার্বনের সাথে হ্যালোজেন থাকবে, তাহলে নিউক্লিওফিলিক। আবার দেখো অ্যালকিন মানে কার্বন কার্বন বন্ধন, ইলেকট্রোফিলিক। অ্যালকাইন কার্বন কার্বন বন্ধন, ইলেকট্রোফিলিক। অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে কি? CH, O অক্সিজেন অন্য মৌল। কিটোন CO অন্য মৌল। সবাই একটু লিখে রাখো, কার্বন কার্বন বন্ধন থাকলে ইলেকট্রোফিলিক, কার্বন অন্য মৌল থাকলে নিউক্লিওফিলিক। এখান থেকে মেডিকেলে 5টা অবজেক্টিভ আসছে, কে ইলেকট্রোফিলিক দেয়, কে নিউক্লিওফিলিক দেয়, এবং বারবার কিন্তু আসে কোনটা ইলেকট্রোফিলিক কোনটা নিউক্লিওফিলিক। যেটা বুঝে থাকো, লেখো কার্বন কার্বন বন্ধন ইলেকট্রোফিলিক। সবাই লেখো কার্বন কার্বন বন্ধন ইলেকট্রোফিলিক, আর কার্বন অন্য মৌল বন্ধন নিউক্লিওফিলিক, আর অ্যালকোহল হচ্ছে অপসারণ। তো সবাই মনোযোগ দাও, লিখে রাখো দ্রুত। কার্বন কার্বন বন্ধন ইলেকট্রোফিলিক, কার্বন অন্য মৌল থাকলে নিউক্লিওফিলিক, আর অ্যালকোহল বললে অপসারণ। সবাই লেখো দ্রুত। কার্বন কার্বন বন্ধন ইলেকট্রোফিলিক, কার্বন অন্য মৌল বন্ধন নিউক্লিওফিলিক, আর অ্যালকোহল থাকলে অপসারণ। সবাই এটা লেখো, খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট। সবাই লেখো, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসছে। আমাদের আর 10 মিনিট, হাইয়েস্ট আমরা 10 মিনিট নিব, প্রায় শেষ। দ্রুত লেখো। কার্বন কার্বন বন্ধন বললে ইলেকট্রোফিলিক, কার্বন অন্য মৌল বললে নিউক্লিওফিলিক, আর অ্যালকোহল থাকলে কি বলছি? অপসারণ। সবাই লেখো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। SK তানভীর হোসেন কমেন্ট করেছে, সিনথিয়া তন্নি কমেন্ট করেছে, ভেরি গুড। কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, তুমি যদি এর মর্ম বুঝতে পারো তুমি অবশ্যই এটাকে ওয়াও রিয়াক্ট দিবা, অবশ্যই। মানে এই জিনিসটা কিন্তু নর্মাল অনেকেই পারে না, আমাদের অনেক স্যাররাও ওটা পারে না। এটাই বললাম, আমি সম্মান রেখেই বলছি,
আমাদের অনেক স্যার আমাদের শেখায়, কিন্তু এটা স্যাররাও পারে না, স্টুডেন্ট দূরের কথা, যে কোনটা ইলেকট্রোফিলিক আর কোনটা নিউক্লিওফিলিক। যদি মর্ম বোঝো তাহলে আসলে ওয়াও রিয়াক্টরের মতো লাইন। কার্বন কার্বন বললে ইলেকট্রোফিলিক, কার্বন অন্য মৌল থাকলে নিউক্লিওফিলিক, অ্যালকোহল থাকলে অপসারণ। এবং পরীক্ষা আসে কে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, কে নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, কে অপসারণ দেয়, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে আছে ফ্রি রেডিকেল 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কার্বনিয়াম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কার্বানায়ন 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। অনেক কঠিন কঠিন জিনিস আছে। তো আমি দেখো একবারে পড়াই দিচ্ছি, জীবনে আর ভুলাবে না। সবাই মনোযোগ দাও, সবাই তাকাও, খুব মনোযোগ দাও। যদি পরীক্ষায় আসে তাকাও। কার্বনিয়াম, কার্বনিয়াম মানে কার্বনের পরে প্লাস চার্জ। আর যদি বলা হয় কার্বানায়ন, কার্বানায়ন মানে কার্বনের উপরে মাইনাস চার্জ। কার্বনিয়াম বললি কার্বনের উপরে প্লাস চার্জ, আর কার্বানায়ন বললি কার্বনের উপরে মাইনাস চার্জ। এখন 3 ডিগ্রি মানে 3টা আর, R3। 2 ডিগ্রি মানে 2টা আর, 1 ডিগ্রি মানে 1টা আর। পরীক্ষায় আসলো কার্বনিয়াম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, 3 ডিগ্রি মানে কি কয়টা আর? 3টা আর, R3 C প্লাস। 2 ডিগ্রি বলে R2 C প্লাস, 1 ডিগ্রি বলে RC প্লাস। কার্বানায়ন সেম, 3 ডিগ্রি বললে R3, 2 ডিগ্রি বললে R2, 1 ডিগ্রি বললে R। আমাদের পরীক্ষায় আসে স্থায়িত্ব কার বেশি, স্থায়িত্ব কার কম। মনোযোগ দাও, কার স্থায়িত্ব বেশি, কার স্থায়িত্ব কম। তার একটা ম্যাজিক দেখাই, সবাই মনোযোগ দাও। দেখো আবার সবাই ওয়াও বলতে হবে, আবার সবার জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখি আসুক, আমরা কোনটার স্থায়িত্ব বেশি আর কোনটার স্থায়িত্ব কম, সবাই আবার ওয়াও দিতে হবে। দেখো মনোযোগ দাও, দেখো আমাদের বড় ওয়াও হয়ে গেছে, দেখছো? তাকাও ভালো করে, সবাই মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো ওয়াও বলতেই হবে, গ্যারান্টি সবার ওয়াও বলতেই হবে। আমরা পরীক্ষায় পড়তেছি স্থায়িত্ব, এবং এটাই আমাদের পরীক্ষায় আসে। আমি লিখলাম, সবাই দেখো কার্বানায়ন, সবাই মনোযোগ দাও, ওয়াও বলা শুরু হলো। কার্বানায়ন, এটা আবার লিখলাম কার্বানায়ন, কার্বানায়ন যে উচ্চারণ কার্বানায়ন 1 2 3। কার্বানায়নের স্থায়িত্ব হচ্ছে 1 2 3। কার্বনিয়াম কি হবে? উল্টো, কি হবে? 3 2 1। তাহলে কি ওয়াও দেওয়া উচিত? সবাই দেখো ওয়াও কি দেওয়া উচিত কিনা। কার্বনায়ন স্থায়িত্ব বললে অন, 1 তে হয় 1 2 3, আর কার্বনিয়াম 3 2 1। অবশ্যই ওয়াও দেওয়া উচিত আমার মনে হয়। তাহলে কার্বনায়ন স্থায়িত্ব বললে 1 1 2 3, আর কার্বনিয়াম 3 2 1। এবং আমাদের বইয়ে অনুশীলনীতে এই কোশ্চেনটা অনেকবার আছে, নিচের কোনটার স্থায়িত্ব। কার্বনায়নের স্থায়িত্ব আর কার্বনিয়ামের স্থায়িত্ব। কার্বনায়ন অন 1 2 3, আর কার্বনিয়াম 3 2 1। ঠিক আছে, ওকে। এরপরে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বলে আমাদের কথা আছে, যে নিচের কোনটা ইলেকট্রোফাইল আর নিচের কোনটা নিউক্লিওফাইল। আমরা খালি মনে রাখবো আল্লাহর দুনিয়ায় 3টা AlCl3 BF3 FeCl3, এই 3টা ইলেকট্রন কম ইলেকট্রোফাইল, আর বাকি যা আছে সব নিউক্লিওফাইল। তোমার পরীক্ষায় এই 3টাই আসবে, যে নিচের কোনটা ইলেকট্রোফাইল, নিচের কোনটা নিউক্লিওফাইল। তাহলে যদি বলা হয় AlCl3 FeCl3 BF3, এই 3টা গাঢ় করে দিচ্ছি, এই 3টাই মুখস্থ, যে ইলেকট্রন কম ইলেকট্রোফাইল AlCl3 FeCl3
BF3 এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল, আর বাকি যা আছে নিউক্লিওফাইল। তাহলে পরীক্ষা আসছে নিচের কোনটা ইলেকট্রোফাইল, তুমি খুঁজবা তিনটা, AlCl3, FeCl3, BF3, এই তিনটা যে কোনো একটা থাকলে ইলেকট্রোফাইল, আর বাদ বাকি যা থাকবে তা হচ্ছে নিউক্লিওফাইল। সবাই একটু কমেন্ট করো, AlCl3, BF3 ইলেকট্রোফাইল, আর বাকি সবাই নিউক্লিওফাইল। সবাই কমেন্ট করো, AlCl3, BF3, FeCl3 ইলেকট্রোফাইল, আর বাদ বাকি সবাই নিউক্লিওফাইল। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত বুঝে গেছি। লুইস অ্যাসিড যারা, AlCl3, FeCl3, BF3 যারা লুইস অ্যাসিড তারা ইলেকট্রোফাইল, আর যারা লুইস ক্ষার তারা হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক আছে, এরপর এখান থেকে মার্কোনিকভের নিয়ম, এটা আমরা ছোটবেলায় সবাই পড়ছিলাম, তেলা মাথায় তেল দেওয়া, মানে যার হাইড্রোজেন আছে তার সাথে আরো হাইড্রোজেন যোগ করা। তা দেখো এইখানে কি আছে, আমরা সবাই পারি যে হাইড্রোজেন দুইটা আছে, কিন্তু ওর সাথে আরো একটা হাইড্রোজেন যুক্ত করা হয়েছে, আর যার হাইড্রোজেন কম তার সাথে হাইড্রোজেন যুক্ত করা হয় নাই। এই বিক্রিয়া পরীক্ষায় আসবে না, তুমি খালি মনে রাখো মার্কোনিকভের নিয়ম তেলা মাথায় তেল দেওয়া। কিন্তু মার্কোনিকভের উল্টা, বিপরীত মার্কোনিকভকে খারাস, কি নাম, বিপরীত মার্কোনিকভের নিয়ম কি, খারাস। এটা পরীক্ষা আসে, বিপরীত মার্কোনিকভের নিয়ম কি নীতি, খারাসের নীতি। এবং কখন হবে, জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড। খারাসের নীতি কখন হবে, জৈব পারক্সাইডে খারাসের নীতি হবে। সবাই একটু লিখে রাখো, জৈব পারক্সাইডে খারাসের নীতি। AlCl3, FeCl3, BF3 এই তিনটা হচ্ছে মানে ইলেকট্রোফাইল, বাকি সব নিউক্লিওফাইল। আর বিপরীত মার্কোনিকভের কি নীতি, খারাসের নীতি কখন, জৈব পারক্সাইড। এইটা একটু মুখস্থ করতে হবে। আমি এতক্ষণ কিচ্ছু মুখস্থ করতে বলি নাই, কিন্তু এই একটা মুখস্থ করতে বলছি, কারণ এই একটা যদি আসে পরীক্ষার হলে তুমি কখনোই তোমার বিক্রিয়া মাথায় থাকবে না এবং টাইম থাকবে না। তো কোনটার ওজনীকরণ করলে কি তৈরি হয়, আমি একটু অনুরোধ করব, যদি তোমার মনে হয় যে আমার এই 1 মার্ক দরকার তাহলে মুখস্থ করো, যদি বলো যে না আমার এই 1 মার্ক দরকার নাই, পড়ার দরকার নাই, আল্লাহ ভরসা। এইটা যে অ্যালকাইনের ওজনীকরণ করলে কি তৈরি হয়, ইথাইনের করলে গ্লাইঅক্সাল, ইথাইনের করলে কি তৈরি হয় ভাইয়া, গ্লাইঅক্সাল। এখন বলো তো ইথাইনের সংকেত কি, C2H2, এটারে 3 দিয়ে গুণ করলে একটু আগে শিখছি C6H6। ইথাইন যদি গ্লাইঅক্সাল হয়, তা ইথাইনের মতো বেনজিন, বেনজিনেও গ্লাইঅক্সাল, এটা পরীক্ষা আসে, ইথাইনেও গ্লাইঅক্সাল, 3 গুণ করলে বেনজিন, বেনজিনেও করলে 3টা গ্লাইঅক্সাল। সবাই মনোযোগ দাও, ইথাইনে কি, গ্লাইঅক্সাল, ইথাইনে কি, গ্লাইঅক্সাল, আর বেনজিনে করলেও কি হয়, গ্লাইঅক্সাল। খুবই ইম্পর্টেন্ট, ইথাইনে কি, গ্লাইঅক্সাল, আর বেনজিনে করলেও কি হবে, গ্লাইঅক্সাল তৈরি হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো ওজনীকরণ, সবাই একটু বলো যে ওজনীকরণ মানে, ওতে হয় অক্সিজেন, অক্সিজেন পছন্দ করে কে, জিঙ্ক। ওজনীকরণ বিক্রিয়ায় জিঙ্ক অক্সিজেন ভাগায় নিয়ে যায়, ওজনীকরণ বিক্রিয়ায় অক্সিজেন লাগে। ইথাইনে গ্লাইঅক্সাল, বেনজিনেও গ্লাইঅক্সাল, ওজনীকরণে অক্সিজেনের জন্য কারে লাগবে, জিঙ্ক। ফেনলেও কি যোগ করছিলাম, জিঙ্ক। ওজনীকরণে জিঙ্ক প্রভাবক, ওজনীকরণে কি হবে, জিঙ্ক প্রভাবক। কেন জিঙ্ক, কারণ অক্সিজেন রে জিঙ্ক ভাগায় নিয়ে যায়। ঠিক আছে, ইথাইন গ্লাইঅক্সাল, বেনজিনেও গ্লাইঅক্সাল। এরপরে এটা মুখস্থ করতে হবে, যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে ক্যানিজারো বিক্রিয়া, নেক্সট দিনের পড়া যদিও। আর আলফা হাইড্রোজেন থাকে, অ্যালডল বিক্রিয়া। আলফা হাইড্রোজেন মানে কার্বনের সাথে প্রথম যে হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল বিক্রিয়া, আলফা হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো বিক্রিয়া। তুমি যে কোনো এক পাশ মনে রাখবা, অ্যালডল বিক্রিয়া কারা দেয়। দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন। মূলকের পাশের কার্বন আলফা কার্বন, মনোযোগ দাও কি বললাম, মূলকের পাশের কার্বন, এটা মূলক, মূলকের পাশের কার্বন আলফা কার্বন, ওর হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। এখানে দেখো মূলক পাশের কার্বনে হাইড্রোজেন নাই,
মূলক পাশের কার্বনে হাইড্রোজেন নাই, মূলকের পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে অ্যালডল। সবাই একটু লিখে রাখো এটা, মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন থাকলে অ্যালডল, মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো। এরপরে দেখো আমাদের প্রায় 10টা বেজে গেছে, আমাদের প্রায় শেষ। হেক্সামিন বলে একটা কথা আছে, ডাক্তারদের অনেক পছন্দ। হেক্সামিন কিসের ওষুধ? বাতজ্বর আর প্রস্রাবের থলির ওষুধ। টপিকস 22-এর উপরে বাতজ্বর আর প্রস্রাবের থলির ওষুধ। এসএন বিক্রিয়া বলে একটা বিক্রিয়া আছে, SN1 আর SN2। তো সবাই একটু মনোযোগ দাও, এখানে একটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। SN1 SN2 বইয়ে অনেক আছে, আমরা জাস্ট লুকিং লাইক এ ওয়াও একটা পড়বো। সবাই মনোযোগ দাও, সবাই একটু তাকাও। SN আমরা খালি পড়বো SN, সবাই মনোযোগ দাও। জাস্ট লুকিং লাইক এ ওয়াও কি? 1 2 3, SN 1 2 3, SN1 1 এক আণবিক বিক্রিয়া বা প্রথম ক্রম। 2 মানে 2 ধাপে হয়। 3 মানে 3 ডিগ্রি আগে দেখায়, শেষ পড়া। তাহলে SN1 2 3, SN1 2 3, SN1 প্রথম ক্রম বিক্রিয়া, SN2 2 ধাপে ঘটে, SN3 3 ডিগ্রি আগে দেখায়, আর SN2 তার উল্টো। SN2 SN2 1 1, SN2 দ্বিতীয় ক্রম। 1 মানে 1 ধাপে ঘটে, 1 মানে 1 ডিগ্রি আগে দেখায়। তো এটাও তো ওয়াও। SN1 SN2 এক কথায় মনে রাখবো, SN1 2 3, SN2 1 1, SN সবাই কমেন্ট করো, SN1 2 3, SN2 1 1। দেখো আবার ওয়াও, ঠিক আছে? SN1 2 3, SN2 1 1, 1 2 3, SN1 1 মানে প্রথম ক্রম, 2 মানে 2 ধাপে ঘটে, 3 মানে 3 ডিগ্রি আগে দেখায়, আর SN2 1 1 2 মানে দ্বিতীয় ক্রম, 1 মানে 1 ধাপে, আর 1 মানে 1 ডিগ্রি আগে দেখায়। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, দেখেছো? ওকে, এখান থেকে আর তেমন কিছু লাগে না। অপসারণ কারা দেয় বলছিলাম? অ্যালকোহল অপসারণ দেয়, মনে আছে? যে কার্বন কার্বন বন্ধন ইলেকট্রোফিলিক, কার্বন অন্য মৌল নিউক্লিওফিলিক, আর অ্যালকোহল থাকলে অপসারণ, ঠিক আছে? সব ওয়াও। এবার দেখো অ্যালকেন, অ্যালকেনকে প্যারাফিন বলে, এটা মুখস্থ রাখতে হবে। অ্যালকেনকে কি বলে? প্যারাফিন। কি যে বলে? প্যারাফিন। অ্যালকেন হচ্ছে উৎকৃষ্ট জ্বালানি, পেট্রোল, ডিজেল, অকটেন। এই যে অকটেন 8 নম্বর অ্যালকেন দেখায় অকটেন। অকটেন কি? সবচেয়ে দামি জ্বালানি, যে কটা তেল পাওয়া যায়। যে অ্যালকেন হচ্ছে উৎকৃষ্ট জ্বালানি, একে বলা হয় প্যারাফিন। অ্যালকেন হচ্ছে উৎকৃষ্ট জ্বালানি, একে বলা হয় প্যারাফিন। এরপর আমরা পারি। এরপর আসো অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের বিক্রিয়া, এখানে অনেকগুলো বিক্রিয়া আছে। এইসব বিক্রিয়া কখনো আসে নাই, এখান থেকে আসছে একটাই, আগে একটু আগে পড়াচ্ছিলাম, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় অ্যালকেন আর উডস ফিটিক টতে টলুইন। উডস বিক্রিয়ায় অ্যালকেন আর উডস ফিটিকে টলুইন। সবাই লিখে রাখো, উডস বিক্রিয়ায় অ্যালকেন আর উডস ফিটিকে টলুইন। দুই ক্ষেত্রে প্রভাবক শুষ্ক ইথার। উডস বললেই ইথার, উডস বললেই কি দেব? ইথার দেব, ঠিক আছে? উডস বিক্রিয়ায় অ্যালকেন আর উডস ফিটিকে টলুইন, প্রভাবক কি? ইথার। ক্লিমেনসন বিক্রিয়ায় প্রভাবক লাগে, ক্লিমেনসন বিক্রিয়ায় প্রভাবক কি? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। ক্লিমেনসনের প্রভাবক একটু মুখস্থ রাখতে হবে, এখানে কোনো বোঝার কিছু নাই। ক্লিমেনসনের প্রভাবক কি? জিঙ্ক TM মানে টানা মুখস্থ। ক্লিমেনসন বিকারক, যত বিকারক আমি আগামীকাল একটা লিস্টে দিয়ে দেবো। ক্লিমেনসন, রোজেনমুন, গ্রিগনাট, লুকাস, যত বিকারক আমি একটা শীটে লিখে কালকের ক্লাসে দেব। আজকের ক্লাসে বিকারক পড়ানোর বিষয় ছিল না। এরপর আসো নিচের দিকে, গ্রিগনাট বিকারক আমরা নিচের দিকে পড়বো। অ্যালকিন, অ্যালকিন দেখো কি আছে? CnH2n sp2 সংকরণ, দেখেছো? জ্যামিতিক সমাণু বলছিলাম, অ্যালকিনের মাঝখানে দ্বিবন্ধন থাকলে জ্যামিতিক সমাণু। এরপরে আসো অ্যালকিনের পরীক্ষার নাম, মনোযোগ দাও, দুটা পরীক্ষা, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা বেয়ার পরীক্ষা। পরীক্ষা আসে অ্যালকিনের পরীক্ষার নাম কি? ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা। আজকে আমরা 40 পর্যন্ত পড়াবো, আর
5-7 মিনিট। ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা, এটা ব্রোমিনের লাল বর্ণ দূর হয় আর বেয়ার পরীক্ষায় KMnO4 তৈরি হয়। তাহলে বেয়ার পরীক্ষা কি? KMnO4, ক্ষারীয় KMnO4। অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা কোনটা? বেয়ার পরীক্ষা। এ পর্যন্ত আমাদের শেষ। এগুলো আমরা পারি, এখান থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু না। আমরা একটু আগে পড়ছি, বলতো কার্বন কার্বন বন্ধন থাকলে কোন বিক্রিয়া ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? কার মনে আছে? এটা আসলে একটা ওয়াও লাইন ছিল। দেখি, কার্বন কার্বন বন্ধন থাকলে কি বিক্রিয়া? কার্বন কার্বন বন্ধন থাকলে কি বিক্রিয়া? দ্রুত, ইলেকট্রোফিলিক। তা অ্যালকিন, মনোযোগ দাও, অ্যালকিন কার্বন কার্বন বন্ধন, তাই দেখো ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আমার আর মুখস্থ করার দরকার নাই তো বাপ। তাহলে কার্বন কার্বন বন্ধন থাকলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। বেনজিন কার্বন কার্বন বন্ধন, বেনজিনে কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। অ্যালকাইন, অ্যালকাইন অন হচ্ছে অম্লধর্মী, এটা মুখস্থ রাখবা। টপিক 30 এর অ্যালকাইনের সংকেত আমরা পারি। ট্রিপল বন্ড মানে sp সংকরণ, এটা আমরা পারি। ইথাইন প্রোপাইন বিউটাইন আমরা পারি। অ্যালকাইন 1 কোন ধর্মী? অম্লধর্মী। এই সেই লাইনটা দেখো আমরা পড়ছি কিনা। অ্যাসিটিলিন, তাহলে C2H2 গুণ 3, তাহলে কি C6H6। অ্যাসিটিলিনের পলিমার হচ্ছে বেনজিন। অ্যাসিটিলিনের পলিমার কি? বেনজিন। আর তেমন কিছু নাই, আমাদের প্রায় শেষ, প্রায় শেষ। এবার অ্যালকিন, অ্যালকাইন আর অ্যালকেনের পার্থক্য। তা ব্রোমিন দ্রবণ আর বেয়ার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকেন দেবে না, বাকি দুইটা দেবে। তাহলে ব্রোমিন দ্রবণ বেয়ার পরীক্ষা দেবে অ্যালকিন অ্যালকাইন, আর অ্যালকেন এই পরীক্ষা টপিক 31 দিবে না। আর অ্যামোনিয়ার বিক্রিয়া দেবে অ্যালকাইন। অ্যামোনিয়ার বিক্রিয়া আর কপার সালফেটের বিক্রিয়া দেবে অ্যালকাইন। আর ব্রোমিনের পরীক্ষা বেয়ার পরীক্ষা দেবে অ্যালকিন অ্যালকাইন। এইটা মনে রাখলেই হয়। অ্যামোনিয়ার বিক্রিয়া শুধু অ্যালকাইন আর ব্রোমিনের বিক্রিয়া পরের দুইটা। এই টপিক 30টা এইভাবে বক্স করে রাখ, 31টা। এরপরে আর তেমন কিছু নাই। এরপরে হচ্ছে, এটা আমরা নেক্সট দিন পড়াবো, আজকে না। হ্যালোজেন ও অ্যালকেনের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। টপিক 33 1000% দাও, তাদের কাছে মাস্টার বুক আছে। খুবই 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 ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে লন্ড্রির দোকানে কাপড় কাছে কি দিয়ে? ওয়েস্ট্রা সল, পরীক্ষা আসে। লন্ড্রির দোকানে কাপড় কাছে কি দিয়ে? ওয়েস্ট্রা সল। চেতনা নাশক, মানে ব্যথা দূর করে। ওই যে আজকের দিনে কি হয়েছিল? আর্জেন্টিনা ফাইনালে গেছিল, মনে আছে? গত বছর আজকের দিনে আর্জেন্টিনা ফাইনালে গেছিল। আর মেসির ইনজুরি হলে মেসির পায়ে একটু স্প্রে দিয়ে দেয়, ব্যথা লাগবে না। এটা হচ্ছে স্থানিক চেতনানাশক, মানে পায়ে হাতে ব্যথা হলে। আর অনেক আছে ক্লোরোফর্ম দিলে পুরো অজ্ঞান হয়ে যাবে, একেবারে কেন্দ্রীয় চেতনানাশক। কেন্দ্রীয় মানে নাকের মধ্যে দিলে ব্রেনে যে অজ্ঞান করে দেবে, এটা হচ্ছে ক্লোরোফর্ম। আর স্থানিক হচ্ছে 3টা, ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোইথেন আর ফ্লুথেন। মনোযোগ দাও, ক্লোরোফর্ম বললে কেন্দ্রীয়, এটা হচ্ছে ব্রেনে অজ্ঞান করে। ক্লোরোফর্ম কই অজ্ঞান করে? ব্রেন, মানে ব্রেন রে ডাল করে দেবে। আর হচ্ছে হাতে পায়ে ব্যথা হলে, যে ফুটবল খেলার সময় স্প্রে মেরে দেয়, ওই যে মেসিকে দেওয়া হয়েছিল। আর সবচেয়ে দেওয়া হয়েছে নেইমার রে। নেইমার তো দিলেই ইনজুরি। সবচেয়ে বেশি ইনজুরি হয় যে নেইমারের পায়ে কোন দিত? সেটা কি? ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোফ্লুথেন, ফ্লুথেন। এই স্থানে অগ্নি নির্বাপক BCF, মুখস্থ BCF। এতে আগুন, বিতে CF, ABCF, আগুন BCF। সবাই দেখো ABCF, আগুন নিভাইতে BCF। অগ্নি নির্বাপক কোনটা? ABCF। এরপর এখান থেকে আর কিছু লাগবে না। কীটনাশক কোনটা? খুবই ইম্পর্টেন্ট। কীটনাশক গ্যামাক্সিন, লিন্ডেন, BHC বেনজিন হেক্সাক্লোরাইড। একটা বেনজিন, 3টা ক্লোরাইড। গ্যামাক্সিনের সংকেত C6H6Cl6, C6H6Cl6। এর আরো 4টে নাম, 4টা নাম কি? DDT, অ্যালড্রিন, ডেলড্রিন হয় যদিও। এই নামগুলো 100%। কীটনাশকের নাম দেখছো কঠিন। গ্যামাক্সিন, C6H6Cl6,
বেনজিন হেক্সাক্লোরাইড, ডিডিটি অ্যালড্রিন ডিলডেন, ডিডিটি অ্যালড্রিন ডিলডেন। ঠিক আছে, আজকে যে পর্যন্ত পড়াবো ওই পর্যন্ত এক্সাম হবে কালকে, কোনো সমস্যা নেই। গ্যামাক্সিনের সংকেত আমরা পারি, ডিডিটি এর ব্যবহার কি, কীটনাশক। এরপরে হচ্ছে ব্যবহারের দিক দিয়ে সঠিক আমরা পারছি। ওয়েস্টাসল কি, ড্রাই ওয়াশ আমরা পড়ছি। হিমায়ক তরল কোনটা, ফ্রিওন, CF2 Cl2 CFC। গ্রিগনাট বিকারক RMGX, গ্রিগনাট বিকারকের সংকেত কি, RMGX। গ্রিগনাট বিকারকের সংকেত কি, RMGX। গ্রিগনাট বিকারকে যদি, মনোযোগ দাও, গ্রিগনাট বিকারকে যদি এমনি অ্যালডিহাইড দেই 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড দেই না, কই আমি খুঁজে বের করছি, কই আছে গ্রিগনাট বিকারকের সাথে তৈরি, একটু পরে আসছি, সেটা কই, উপরে উপরে, সরি এখানে আছে, সেটা আমি খুঁজে পাচ্ছি না কেন, আমিও খুঁজে পাচ্ছি না। গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারকে ভালো করে যদি ফর্মালডিহাইড দেই 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দেই, কিটোন 3 ডিগ্রি, কিটোন 3 ডিগ্রি, আর এমনি অ্যালডিহাইড 2 ডিগ্রি। তাহলে গ্রিগনাট বিকারকে কিটোন 3 ডিগ্রি, আর এমনি অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি, ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি। এখান থেকে গ্রিগনাট বিকারক থেকে কিটোন তৈরি করা যায়, কিটোন, কিটোন তৈরি করা যায় 3 ডিগ্রি অ্যালকোহল থেকে। গ্রিগনাট বিকারক RMGX 3 ডিগ্রি, 3 কিটোন, প্রোপানন, আর CHO অ্যালডিহাইড করলে 2 ডিগ্রি। গ্রিগনাট বিকারক কিটোন, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। মানে এই অ্যালকোহলের উদাহরণগুলো লাগে ডাক্তারি যন্ত্রপাতির জন্য কোনটা, 70% ইথানল, রাবিং অ্যালকোহল বলে। আর চোখের ড্রপে কোনটা, পলিহাইড্রিক অ্যালকোহল। চোখের ড্রপে কোনটা, পলিহাইড্রিক অ্যালকোহল। একদম শুরুতে বলছিলাম দুটো অ্যালকোহল, প্রোপানল 1 প্রোপানল 2, দুটো অ্যালকোহল বললি অবস্থান সমানু, মিলছে? প্রোপানল 1 প্রোপানল 2 দুটো অ্যালকোহল বললে অবস্থান সমানু, আর অ্যালকোহল আর ইথার বললে কার্যকরী মূলক সমানু। দুটো অ্যালকোহল বললে অবস্থান, অ্যালকোহল ইথার বললে কার্যকরী মূলক। হ্যাঁ, মজার জিনিস দাও, কি বলছে, কি এটা আমরা বলছি 70% ইথানলকে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু দেখো কি লিখছে, মোটরের ইঞ্জিনের জ্বালানিতে পেট্রোলের সাথে মদ মিশাইতে হয়। মনে করো এই যে তেলের দাম এত বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেলে গাড়িতে যে মদ ঢেলে দাও, গাড়ি আরো সুপার স্পিডে চলবে। তাই তো বলছি, দেখো বলে তাও কে, সঞ্জিত স্যার বলছে যে পেট্রোলের মধ্যে মদ ঢাললে গাড়ির জ্বালানি হবে। আমরা ওটা পরীক্ষা আসে, এখান থেকে তেমন কিছু নাই। বাণিজ্যিক অ্যালকোহল এইগুলো মুখস্থ করতে হবে। এবং এই বাণিজ্যিক, এটা বলছিলাম, কি বললাম, পেট্রোলের মধ্যে মদ মিশালি তারে বলে পাওয়ার অ্যালকোহল, পাওয়ার বেড়ে যায়, তাকে বলে পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল কাকে বলে, বেনজিনের মধ্যে অ্যালকোহল, পেট্রোলের মধ্যে অ্যালকোহল দিলে যে পাওয়ার অ্যালকোহল বলে। রেকটিফাইড স্পিরিট আর মেথিলেটেড স্পিরিট পরীক্ষায় আসে, রেকটিফাইড স্পিরিট কোনটা আর মেথিলেটেড স্পিরিট কোনটা। ঠিক আছে, লুকাস বিকারক, লাস্ট পড়া, আমাদের লাস্ট লাইন, সবাই মনোযোগ দাও। লুকাস বিকারক, লুকাস বিকারকে যদি প্রাইমারি সেকেন্ডারি 3 ডিগ্রি অ্যালকোহলের সংকেত, 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করে। লুকাস বিকারকের সংকেত হচ্ছে HCl আর জিঙ্ক ক্লোরাইড। 2 ডিগ্রি অ্যালকোহল 5 মিনিটে 1 ডিগ্রি বিক্রিয়া করে না। আমি বিক্রিয়া দেওয়ার সাথে সাথে করলে 3 ডিগ্রি, আর 1 ডিগ্রি দিলে বিক্রিয়া করবে না। 5 মিনিট পর বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা, লুকাস বিকারক। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা, লুকাস বিকারক। আর লুকাস বিকারক কোনটা, জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl। এটা আমরা পারি। এই পরীক্ষাগুলো একটু পড়ে ফেলবা, নেক্সট দিন আমরা পড়বো যে টপিক 38 অ্যালকোহল মূলক শনাক্তকরণ কোনটা কোনটা। ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, ধাতব সোডিয়াম সহ পরীক্ষায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। পরীক্ষায় আসে হাইড্রোজেন গ্যাস সোডিয়াম দিয়ে নির্গত হয় কোনটায়, অ্যালকোহল। PCl5 পরীক্ষায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এইগুলো একটু মুখস্থ, টপিক 38 মুখস্থ, বোঝার কিছু নাই। এরপরে হচ্ছে আর আয়োডোফর্ম বিক্রিয়া সংকেত, আয়োডোফর্মের সংকেত কি, আয়োডোফর্মের সংকেত কি। ইথারে কোন সংকরায়ন, sp3 সংকরায়ন। ইথার পানির চেয়ে হালকা, সক্রিয়তা খুবই কম। ইথার পানির চেয়ে হালকা, সক্রিয়তা খুবই কম। আর লাস্ট
কোন বিক্রিয়ায় ইথার তৈরি হয়? উইলিয়ামসন বিক্রিয়ায়, শেষ করতে দে না, উইলিয়ামসন বিক্রিয়ায় ইথার তৈরি হয়। কোন বিক্রিয়ায় ইথার তৈরি হয়? উইলিয়ামসন বিক্রিয়ায় ইথার তৈরি হয়। আজকে আমরা ইথার পর্যন্ত পড়লাম, টপিক 40 পর্যন্ত আজকে পড়েছি। তাহলে মোট আমরা টপিক 40, ইথার তৈরি হয় কোন বিক্রিয়ায়? উইলিয়ামসন বিক্রিয়ায়। অনেক পড়া শেষ, অনেক কষ্ট হয়েছে, তাই না? তো আমি জানি তোমাদের লাস্টের দিকে একটু কষ্ট হবে, কিন্তু একবারে এতটুকু লোড নিয়ে একটু কষ্ট আমি জানি। তো তুমি এই ক্লাসটা আরো একবার করবা, এবং যখন তুমি একদম জৈব যৌগ পড়তে পড়তে একদম পুরো ট্যালেন্টেড হয়ে যাবা, তখন রিভিশন ক্লাসে যাবে, এই ক্লাসটা রাখবা। মনে করো তোমার হাতে টাইম আছে টোটাল 5 ঘন্টা, 5 ঘন্টায় জৈব যৌগ শেষ করতে হবে। তাহলে 2টা ক্লাস, যা রেকর্ডটা শুনবা, আর কিচ্ছু লাগবে না। এই রেকর্ডটা অবশ্যই সবাই শুনে রাখবা, রিভিশন ক্লাস হিসাবে এই ক্লাসটার গুরুত্ব ইনশাল্লাহ অনেক ভালো। তো আমরা এই পর্যন্তই শেষ করব, আর আগামীকালও আমাদের বাকিটুকু শেষ হবে। সবাই অবশ্যই জয়েন করবা, আর কালকে একটু মেন্টালি সেট নিয়ে থাকবা যে আমরা 1.5 ঘন্টার মতো পড়তে হবে, কারণ আজকে অনেকে প্রিপেয়ার ছিল না। তো কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, জৈব যৌগের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।